রোজ পটি করার মানে এটা কখনোই মিন করে না যে সেই বাচ্চাটা কনস্টিপেটেড নয়। ওই বাচ্চাটা একটু সেন্টিমেন্টাল, ওই প্যাটার্ন ওটা নিয়ে জন্মেছে, ওটা ওর দোষ নয়। এখন তাকে আমরা কনস্ট্যান্ট তার সেন্টিমেন্ট আঘাত দিয়ে যদি কথা বলি, ওই ইমোশনটাকে সাপ্রেস করার জন্য তার পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। এরকমও হয়? এরকম হয় মানে এরকমই বেশি হয়। আমাদের মাথায় ঢুকে আছে যে দুধ সুষম আহার, যত দুধ খাবে তত ছেলে ভালো থাকবে। একদমই না। তাকে যদি আমি কনস্ট্যান্ট খাওয়াতে থাকি সে অ্যানিমিক হয়ে যাবে। যখনই বাচ্চা অ্যানিমিয়া হয়ে গেল, সে অমনোযোগী হয়ে যাবে, ফিকেল মাইন্ডেড হয়ে যাবে। আপনি পেটাচ্ছেন তাকে, পড়াশোনায় মন দিচ্ছেন না। ওই যে পেটালেন, বাচ্চাটা কিন্তু পরের দিনে অসুস্থ হয়ে যাবে। হাউ ডু ইউ এক্সপেক্ট যে আপনার বাচ্চাটা সবসময় ভালো থাকবে? ধরুন স্কুলে দুটো বাচ্চার মধ্যে ঝগড়া হয়েছে কোনো একটা ডেটা নিয়ে বা কোনো একটা আনসার নিয়ে। তো প্রথমেই একটা বাচ্চা যখন রেগে যায় বা ডিবেট করতে শুরু করে, বলে জানিস এটা আমার বাবা বলেছে। হোয়াট ডাজ ইট মিন? যে সে সব থেকে যে মানুষটাকে বিশ্বাস করে সেটা বাবা আমার। একটা বাচ্চা যে কথা বলা শিখবে, তো তাকে কথা শুনতে হবে। তো একদম শুনতে হবে, বলতে হবে। তো পেরেন্টসরা দুজনেই চলে গেছে ডিউটিতে, মেয়েদের কাছে রেখে দিয়ে, তো ও কথা কোথায় শুনবে? যদি সম্ভব হয় বাড়ির ফ্রিজটাকে বিক্রি করে দিই। বাড়ির ফ্রিজটাকে বিক্রি করে দিলে আপনার কিন্তু অনেকগুলো রোগ এমনি সেরে যাবে। এবং আজকের ডেটে আমাদের 90% বাচ্চাই কিন্তু অসুস্থ। কেন? আইদার স্ট্রেস, রং ফুড হ্যাবিট, রং লাইফস্টাইল। 5টা থেকে 5:30টার মধ্যে বেড ছাড়ছেন, তখন আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে। কাশি একটা এমন অসুখ যে বহু অসুখের সঙ্গে জড়িয়ে থাকে, এবং সেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই হয়। সবার। এর খুব ইজি রেমিডি হচ্ছে, আমাদের একটা হ্যাবিট আছে যে আমরা কিছুক্ষণ পরপরই খেতে চাই, যদিও শরীর চায় না, আমার মন চায়। এবং পেটে হালকা খিদে থাকাটা কিন্তু সাইন্টিফিক, যেটা জাপানিজরা ফলো করে বলে 100 বছরের বেশি জাপানির সংখ্যা প্রচুর। যেটা ডিজিজ সেটা রোগ, সেটা সারবে বা সারিয়ে দেওয়া যাবে, কিন্তু যেটা ডিসঅর্ডার সেটাকে অর্ডারে আনা যাবে, রিভার্স করানো যাবে যদি আপনি রাজি থাকেন। আরও একবার সবার অনুরোধে আর কি আপনাকে রিপন টক্স পডকাস্টে স্বাগতম স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। না, অপরচুনিটি স্যার আমরা দিচ্ছি না, আপনি নিজেই তৈরি করে নিয়েছেন। মানে লাস্ট পডকাস্ট এত সুন্দর মানুষ পছন্দ করেছেন এবং অনেক মানুষের অনেক কোয়ারিজ আছে। একটা ফ্যামিলিতে যদি আমরা 5 জনের ফ্যামিলি ধরি, স্বামী স্ত্রী এবং সন্তান, সঙ্গে বাবা মা, ইয়েস, সবাই কোনো না কোনো রোগে বা কোনো না কোনো অসুখে হয় আক্রান্ত হয়, না আক্রান্ত হয়ে আছে। আজকে সব রেমেডি এই পডকাস্ট যদি একটা পার্টে হয় ভালো, নাহলে দুটো পার্টে আমরা এটা কভার করবো। ওকে। ফার্স্ট থিং হচ্ছে স্যার, আমরা উইন্টার চলে এলো, শীতে আছে। শীতের সব থেকে বড় সমস্যা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা, সর্দি কাশি তো বাচ্চাদের লেগেই থাকে। এই ক্ষেত্রে আপনার সেগমেন্ট মানে হোমিওপ্যাথি সেগমেন্টে মানে কিভাবে বাচ্চাদের প্যারেন্টসটা কেয়ার করতে পারবে যাতে ঠান্ডা সর্দি কাশি ব্যাপারটা থেকে বাচ্চাদের ভালো রাখতে পারে? হ্যাঁ, এটা একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এখন আমাকে এমনি জেনারেল পাবলিকও জিজ্ঞেস করে যে কী করা যায় যাতে একটু সেফ থাকতে পারি। এত ভোগে বাচ্চারা এখনকার দিনে যে বাবা মারা মোটামুটি নাজেহাল। তো বেসিক কিছু জায়গা আমি টাচ করার চেষ্টা করছি। যে বাচ্চাদের বেশি ভোগার পিছনে যে কারণগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি? কোল্ড অ্যালার্জি যে বাচ্চাদের আছে তাদেরকে আমরা দুটো জিনিস থেকে সবসময় সতর্ক থাকবো। তার পেটটা যেন ঠিক থাকে। এটা একটা মানে খুব ইন্টারেস্টিং জায়গা যে বাচ্চার পেট ঠিকঠাক আছে কি না, তার ডায়েটে কোনো আমি এমন কিছু মেশাচ্ছি কিনা যেখান থেকে তার ব্লটিং হচ্ছে বা কনস্টিপেশন হচ্ছে, তাহলে কিন্তু তার অ্যালার্জি লেভেল চচ্চর করে বেড়ে যাবে এবং সে বারবার আক্রান্ত হবে। আচ্ছা। যতবারই আক্রান্ত হবে ততবারই তার কিন্তু আবার নতুন করে আক্রান্ত হওয়ার জায়গা তৈরি হবে, কারণ কি সে উইক হয়ে যাচ্ছে। বেশ, তাহলে পেটটা আমরা কীভাবে ঠিক রাখতে পারবো সেটা একটু জেনে নেওয়া যাক। একদম। পেট ঠিক রাখার জন্য আমার প্রথম যেটা ফর্মুলা আমি সব জায়গাতেই শেয়ার করি, ইনফ্যাক্ট আমার নিজের চ্যানেলে ওই কথাটা বারবার বলি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা ব্রেকফাস্টে ফ্রুটসের হ্যাবিট তৈরি করব। ওকে। এবং বাচ্চার কনস্টিপেশন আছে কি না সেটাকে আমাকে এনশিওর করতে হবে। আমরা অনেকেই বলি, আমাদের কাছে অনেক মায়ের এসে বলেন যে না আমার বাচ্চা তো রোজই পটি করে। রোজ পটি করার মানে এটা কখনোই মিন করে না যে সেই বাচ্চাটা কনস্টিপেটেড নয়। কনস্টিপেশনটাকে আগে আমাকে কিন্তু ইরাডিকেট করতে হবে। এটা হচ্ছে সব রোগের মা। তার জন্য ফ্রুটস হ্যাবিট যদি তাকে দেওয়া যায়, ওখানে আমরা অনেকটা কভার করতে পারবো। নেক্সট যে অ্যালার্মিং জায়গাটা তৈরি হয়েছে, যেখান থেকে আজকে এত বেশি নেবুলাইজিং করতে হচ্ছে, বাচ্চাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে, তার বড় কারণ হিসেবে আমি একজন প্রায় 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে স্ট্রেস। বাচ্চাদের স্ট্রেস, এবং এটা এমন লেভেলের স্ট্রেস যে আমি একটা কেস আপনাকে বলি। শিওর স্যার। একটা বাচ্চা প্রায় পেটের যন্ত্রণায় ভোগে এবং পেটের যন্ত্রণাটার জন্য যাবতীয় সমস্ত রকম টেস্ট তার কিন্তু করা হয়ে গেছে।
কিন্তু তার রেজাল্ট দেখা যাচ্ছে যে সব মানে রিপোর্ট সব ওকে, কিন্তু বাচ্চা কনস্ট্যান্ট ভুগছে এবং এমনভাবে পেটের যন্ত্রণাটা হয় যে সেই মুহূর্তেই মনে হয় যেন বাচ্চাটাকে এখনই হসপিটাল নিয়ে যাওয়া দরকার, এখন ছটফট ছটফট করতে শুরু করে। কেন কি, ওই বাচ্চাটা একটু সেন্টিমেন্টাল, ওর প্যাটার্ন ওটা নিয়ে জন্মেছে, ওটা ওর দোষ নয়। এখন তাকে আমরা কনস্ট্যান্ট তার সেন্টিমেন্টে আঘাত দিয়ে যদি কথা বলি, ওই ইমোশনটাকে সাপ্রেস করার জন্য তার পেটের যন্ত্রণা শুরু হয়ে যাবে। এরকমও হয়? এরকম হয় মানে এরকমই বেশি হয়। আজকের ডেটে তো 190 জনের এরকম হচ্ছে যে আমি বাচ্চাকে এত স্ট্রেস দিচ্ছি যে তার শৈশব বলে কিছু নেই, তার শৈশবটাকে আমরা পুরোপুরি চুরি করেছি। তার হয়তো সাঁতার ভালো লাগে না, তাকে জোর করে সাঁতার কাটাচ্ছি। তার হয়তো গিটার শিখতে ভালো লাগে না, জোর করে গিটার শেখাচ্ছি। এগুলো সবই তাকে স্ট্রেস দিচ্ছে তো। এবং বাচ্চাদের বেস্ট রেমেডি হচ্ছে যে একটা বাচ্চাদের অ্যাসোসিয়েশন। আমি এর আর একটা ইজি এক্সাম্পল দিচ্ছি যেটা আপনারা ইজি দেখতে পাবেন এবং এটাকে রিলেটও করতে পারবেন। যে একটা বাচ্চাকে তার মা এসে বলে যে আমার বাচ্চাকে খাওয়াতে 1 ঘন্টা টাইম লাগে, ফাইন, আপনি একটা ডেমো করুন তো যে এক জায়গায় গিয়ে 10টা বাচ্চাকে খেতে দিন, খেয়ে নেবে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ঠিক। ওর শৈশবটা চুরি, এবং ও ওই শৈশবে না থাকার জন্যে ওর ভিতরে যে স্ট্রেস হচ্ছে সেখান থেকে তার কিন্তু খিদে কমে যাচ্ছে, খাওয়ার প্রতি অনীহা চলে আসছে। কারণ বাচ্চা আর আনন্দ সিনোনিমাস। একটা বাচ্চা সেখানেই সবসময় ঘোরে যেখানে আনন্দ। হয়তো দেখা যাক যে আপনার কোনো একটা বাড়ির সঙ্গে হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আপনি সে বাড়িতে যান না, কিন্তু তার বন্ধুটা ওই বাড়িতে থাকে। দেখবেন আপনি সুযোগ পেলেই বাচ্চাকে ওই বাড়িতে গিয়ে হাজির। ঠিক, একদম। অর্থাৎ বাচ্চাদের কাজই হচ্ছে আনন্দে থাকা, আনন্দ খোঁজ করা এবং আনন্দ হবে সেই কাজটাকে করা। বেসিক্যালি বাচ্চা তো মান অভিমান বোঝে না, মান তার সাথে অভিমান কি বোঝে, হচ্ছে না রাইট। হচ্ছে। তো এই শৈশব চুরিকে কেন্দ্র করে কিন্তু আজকে এত অসুস্থতা। মানে সর্দি কাশিটা ওটা একটা পার্ট। এটাই হচ্ছে একমাত্র পার্ট। এরপরে আসছে আপনার প্যাকেজিং ফুড, বা যে খাবার বাচ্চা পছন্দ করে না সেটাকে আমি জোর করে খাওয়াচ্ছি। তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে মিল্ক। আমাদের মাথায় ঢুকে আছে যে দুধ সুষম আহার, যত দুধ খাবে তত ছেলে ভালো থাকবে। ঠিক। একদমই না। তার যদি মিল্ক ইনটলারেন্স থাকে, আমরা যেটা বলি যে খেয়ে তার ব্লটিং হচ্ছে, কি জিআরডি যেটা বলি মানে গ্যাস্ট্রো ইস্যু হয়ে যে রিফ্লাক্স হচ্ছে, কি কনস্টিপেশন হচ্ছে, তাকে যদি আমি কনস্ট্যান্ট খাওয়াতে থাকি সে অ্যানিমিক হয়ে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে গেল তার। যখনই বাচ্চা অ্যানিমিয়া হয়ে গেল সে অমনোযোগী হয়ে যাবে, ঠিক। ফিকেল মাইন্ডেড হয়ে যাবে। আপনি পেটাচ্ছেন তাকে, পড়াশোনায় মন দিচ্ছে না। ওই যে পেটালেন বাচ্চাটা কিন্তু পরের দিনে অসুস্থ হয়ে যাবে। আমি রিসেন্ট একটা ঘটনা বলি। আমারই একটি পেশেন্ট, বাচ্চার বয়স হচ্ছে 6 ইয়ার্স। সে কনস্ট্যান্ট এরকম ভুগতে 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 এমন একটা জায়গায় এলো, তার মা ফেড আপ হয়ে আমার সঙ্গে অনলাইনে কানেক্ট করলো। এবং অনলাইনে কানেক্ট করার কারণ হচ্ছে তার বাবা হোমিওপ্যাথি ডিসলাইক করে ও, এবং সে গোপনে ট্রিটমেন্ট করায়। আমি জিজ্ঞেস করলাম মেডিসিনগুলো কোথায় রাখেন? বলছে মেডিসিন আমি আমার যে লকার আছে লকারের মধ্যে লুকিয়ে রেখে দিই, হাজব্যান্ড যেন দেখতে না পায়। তো যাই হোক, লাস্ট 5-6 মাস ট্রিটমেন্টের পর বাচ্চাটা অনেকটা স্টেবল হয়ে গেল। তার প্রতি মাসে 2বার যে অ্যান্টিবায়োটিক্স নিতে হতো বা এই ধরনের যে সমস্যাগুলো হতো নিতে হচ্ছে না। ভেরি রিসেন্ট বাচ্চা একবার তার মামার বাড়ি ঘুরতে গেল এবং ডায়েট অ্যাবসলিউটলি ব্রেক, এবং এমন কিছু ফুড সেখানে নিয়েছে যেগুলো তার বারণ। বাচ্চা কিন্তু সিরিয়াসলি আবার অসুস্থ হয়ে গেল। এবার যেহেতু সে অনলাইন পেশেন্ট, আমরা ইমার্জেন্সি কেসগুলো সেইভাবে তো হ্যান্ডেল করতে পারি না সবসময়। এর আগে অনেকগুলো ইমার্জেন্সি হ্যান্ডেল করা গেছে, কিন্তু এটা একটু সিরিয়াস ছিল, আমি চাইল্ড স্পেশালিস্টকে রেফার করেছি। সে স্টেবল হওয়ার পর আমি যখন কোয়ারি করলাম কী কী খেয়েছিল, আইসক্রিম খেয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, চিপস খেয়েছিল, রেস্টুরেন্টে ঘুরতে গেছিলো যেহেতু মামার বাড়ি গেছে, এই ধরনের সমস্ত কিছু করার পর তার পেটটা এমনভাবে বিগড়েছে সেখানে ব্লটিং হয়ে গিয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চা স্টেবল হওয়ার পর আবার যখন আমার সঙ্গে যোগাযোগ করলো যে বাচ্চা সুস্থ হওয়ার পরে আবার ওরকম হয়েছিল না, কেন? বলো বাচ্চার এক্সাম ছিল, পড়তে বসতে চাইছিল না, আমি রাগে পিটিয়েছিলাম, পরের দিন বাচ্চার 102 জ্বর। ইট প্রুভস সেন্টিমেন্ট আপনাকে কী করতে পারে। কারণ ওইটুকু একটা বাচ্চার কাছে পরীক্ষাটা কী জিনিস, তার কি ইম্পর্টেন্স, এটা তো কোনো মানে রাখে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি আজ পর্যন্ত এমন কোনো ইন্টারভিউ ফেস করিনি যেখানে জিজ্ঞেস করা হয়েছিল ক্লাস 1 বা 2তে আপনার কী পার্সেন্টেজ ছিল। ঠিক। কিন্তু আমরা পেরেন্টসরা এত বেশি এটা নিয়ে বদার্ড যে ওই বাচ্চাটাকে আমাকে এখনই ফার্স্ট করাতে হবে, এখনই ওর পাশের বাড়ির বাচ্চা থেকে 2% হোক 3% হোক মার্কস বেশি পেতে হবে। আপনি কি তাকে স্ট্রেস দিচ্ছেন না আনন্দ দিচ্ছেন? না, স্ট্রেস। তো তার 24 আওয়ার্সের মধ্যে তাকে তো আপনি যতক্ষণ সে জেগে আছে আপনি তো স্ট্রেসই দিলেন। হাউ ডু ইউ এক্সপেক্ট যে আপনার বাচ্চাটা সবসময় ভালো থাকবে? আপনি যে কথা বলেন তার মধ্যে দুটো প্রশ্ন। ফার্স্ট হচ্ছে, অনেক সময় শোনা যায়
যে সিজারি বাচ্চা হলে মানে সিজারিয়ান বাচ্চা হলে তাদের ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে, এটা কি কোনো একটা কারণ? হ্যাঁ, কিছুটা তো। কারণ যখন একটা নর্মাল ডেলিভারি হয়, বাচ্চা যে সিভিয়ার স্ট্রাগল করে বাইরে আসে, ওটা কিন্তু একটা হিউজ প্রেশার, এবং এই প্রেশারের সঙ্গে কিন্তু ইমিউনিটি বিল্ডিংয়ের একটা টেকনোলজি আছে যেটা কোনো কারণে আমরা মিস করি। তো একটু হলেও সে নাজুক হয়ে যায় সেই সময়, কারণ ওটা কিন্তু ন্যাচারাল প্রসিডিওর হলো না। আর যখনই দেখবেন শুধু ডেলিভারি কেন, যে কোনো প্রসেস আপনি অ্যাগেনস্ট নেচার করছেন, আপনাকে কোথাও না কোথাও তার জন্য পেনাল্টি পে করতে হবে। আপনি বললেন শ্বাসকষ্ট হয় বা পেটের রোগ হয় যদি আমরা বাচ্চাকে বেশি স্ট্রেস দিই। বর্তমান সময়ে অনেক বাচ্চা দেখা যায় যারা শ্বাসকষ্টে ভোগেন, খুব বাচ্চা। ইভেন আমার ফ্যামিলিতে আমার ভাইপো আছে যে খুব ছোট, 6-7 বছর বয়স, কিন্তু ও শ্বাসকষ্টে ভোগে, বেশি ছোটাছুটি করতে গেলে শ্বাস নিতে পারে না, এবং ওকে যথারীতি ওকে নিতে হয়, মানে কী বলে ওটাকে, নেবুলাইজ করতে হবে। নেবুলাইজ করতে হয়। মানে এই ঠান্ডার সময় তো রোজ করতেই হবে। এর থেকে বাঁচার উপায় কী আছে? ভেরি সিম্পল। এটাকে আমরা খুব কমপ্লিকেটেড ভাবি বা এটা খুব টাফ একটা কিছু ভাবছি। কেন ভাবছি? তার কারণ হচ্ছে যে আমি এটা খোঁজার চেষ্টা করছি না যে এই বাচ্চাটা বারবার এরকম হচ্ছে কেন। আপনি বলুন, আপনি একটা কোম্পানি রান করছেন, আপনাকে যদি বলা হয় যে আপনি কারোর সঙ্গে সেইভাবে কমিউনিকেট করবেন না, আপনি কোনো লোড নেবেন না, তো আপনার কোম্পানি কেমন গ্রো করবে? করবে না। করবে না। তাহলে এটা কিন্তু আবার এগেনস্ট নেচার, যে আপনি নেচার থেকে দূরে সরে যাচ্ছেন। তাহলে আপনাকে কী করতে হবে? অনেক বেশি করে খেলতে হবে, আচ্ছা, অনেক বেশি করে রোদে থাকতে হবে, অনেক বেশি করে ধুলো মাখতে হবে। কারণ আমাদের বডি 5টা তত্ত্বে তৈরি। এই তত্ত্বগুলো থেকে আপনি যত দূরে যাচ্ছেন, পৃথিবীর কোনো ডাক্তার নেই আপনার বাচ্চাকে সুস্থতা দেয় বা তার সর্বাঙ্গীন গ্রোথে হেল্প করতে পারে। এই বাচ্চাটার জন্য খুব সিম্পল একটা আমি প্রোটোকল বলতে পারি। একটা হচ্ছে যেটা ডায়েট হ্যাবিট বললাম, যে তার ডায়েটের 50% কিন্তু তাকে র ফুডে বা বয়েল ফুডে রাখার চেষ্টা করতে হবে, যাতে তার পেট সাফ হয়ে যায়। ওকে, বেশ। সেকেন্ড হচ্ছে, এর জন্যে বেস্ট প্রসিডিওর হতে পারে যোগা, যোগা। যার কোনো সাইড এফেক্ট নেই। আমাদের দেশের হাজার হাজার বছর ধরে ট্র্যাডিশন আছে যোগা। যোগার জন্য আপনাকে কোনো দৌড়ঝাঁপ করতে হবে না। আপনি ইনফ্যাক্ট আজকের ডেটে অনলাইনে কোনো ভালো এক্সপার্টের থেকে হেল্প নিয়ে যে লাং অ্যান্ড ইমিউনিটি ইমপ্রুভমেন্টের যোগা কী কী আছে, আপনি জাস্ট ওইটুকুই বাচ্চাকে যদি প্র্যাকটিস করান, আপনি নিজেও করলেন, ওকেও করালেন। অ্যাকচুয়ালি আমরা যেটা ভুল করি যে আমার বাচ্চা সব করুক, আমি কিছু করব না। কিন্তু এখানেও তো সেই লিডারশিপ, আজকে যেমন আজকে কোম্পানিতে আপনি লিডারশিপ দিচ্ছেন, আপনি যদি কোনো কিছু ভুল করছেন সেটা তো কপি হয়ে যাবে, ঠিক, রাইট? একদম। আপনার ফ্যামিলিতেও কিন্তু আপনি লিডারশিপ দিচ্ছেন। সো শেখানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি নিজে সেটা করুন। ওকে, আপনি যদি মোবাইল বেশি না স্ক্রল করতে চান বা বাচ্চাকে করাতে চান, আপনি বই পড়ুন, আপনার বাচ্চাও বই পড়বে। আজ না পড়ুক, কাল না পড়ুক, পরশু হলো সে পড়বে বাধ্য, কারণ ওরা ইমিটেট করে, এবং ওদের কাছে সব থেকে বড় হিরো হচ্ছে পেরেন্টস, হিরো হিরোইন। ওকে, ধরুন স্কুলে দুটো বাচ্চার মধ্যে ঝগড়া হয়েছে কোনো একটা ডেটা নিয়ে বা কোনো একটা আনসার নিয়ে, তো প্রথমেই একটা বাচ্চা যখন রেগে যায় বা ডিবেট করতে শুরু করে, বলে জানিস এটা আমার বাবা বলেছে। হোয়াট ডাজ ইট মিন? যে সে সব থেকে যে মানুষটাকে বিশ্বাস করে সেটা বাবা মা। তাহলে তাদের মধ্যে কিন্তু কারেকশনটা ফার্স্ট দরকার, যে আমি ঠিকঠাকভাবে যদি চলার চেষ্টা করি বা আমি যেটা চাইছি সেটা আমি আগে শুরু করলাম, অটোমেটিক্যালি ও কিন্তু করতে শুরু করে দেবে। এখন যোগা আপনি যেই করাতে শুরু করবেন, ওর কিন্তু ইমিউনিটি স্টেডিলি ইমপ্রুভ করবে, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ইটস এ প্রুভ সিস্টেম। আজকে সারা ইউরোপ, উই ফিল প্রাউড, উই আর ইন্ডিয়ানস। হ্যাঁ, অনেককে আমি দেখি ইউরোপকে নিয়ে খুব প্রাউড ফিল করে। কিচ্ছু প্রাউড ফিল করার মতো নয়, বিকজ এভরিথিং যা নলেজ এখন অবধি আপনি পাচ্ছেন প্যাকেজিং ওয়েতে, তার সব কিছুর সোর্স হচ্ছে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া, একদম স্যার। সো যোগা কোথা থেকে এসছে? ইন্ডিয়া থেকে এসছে। আমরা ইন্ডিয়ান, আমরা কি যোগা করি? না স্যার। বেশ, এটা হচ্ছে একটা সিম্পল, যে আমি বাচ্চাকে যোগাতে একটা লেসন দিলাম, তার একটা প্র্যাকটিসে 30 মিনিটস টাইম রাখলাম যে সে 30 মিনিটস যোগাটা করবে। বেশ, কিছুদিন পর দেখবেন তার ওটা ইন্টারেস্ট লাগবে, সে নিজেই করতে শুরু করে দেবে। ফাইন, এখানে আমরা কিন্তু 50% সলভ হয়ে গেল। ওকে, নেক্সট, আপনি ডায়েটটাতে একদম পুলিশের মতো নজরদারি রাখুন। রিলেটিভ সার্কেলকে বলে রাখুন যে আপনার ডক্টর বলেছে যে যদি কেউ কিছু তাকে গিফট করতে চায়, দ্যাট শুড বি ফ্রুটস। ওকে, গিফট করতে নিষেধ করেনি ডক্টর। ডক্টর বলেছে কোনো প্যাকেজিং ফুড কিন্তু খাবে না, তাকে গিফট করা যাবে না। এটা একটা করলাম। যদি সম্ভব হয় বাড়ির ফ্রিজটাকে বিক্রি করে দিন। বাড়ির ফ্রিজটাকে বিক্রি করে দিলে আপনার কিন্তু অনেকগুলো রোগ এমনিই সেরে যাবে। কারণ আপনার বাচ্চা ভোগার আর একটা বড় কারণ হচ্ছে, বিশেষ করে এটা গরমের দিকে দেখা যায়, যে বাচ্চা বারবার গিয়ে ফ্রিজের দরজাটা খুলে ওই এনভায়রনমেন্টটা নেওয়ার চেষ্টা করে,
এবং তখন যেটা হয় ওই হিট অ্যান্ড কোল্ড করতে করতে তার কিন্তু বারবার ইনফেকশন হচ্ছে লাংসে, কারণ বডি বুঝতে পারে না যে আমাকে এখন কিভাবে বিহেভ করতে বলছে, বডি অটোমেটিক্যালি কনফিউজ হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি করে দেয়। তো এই যে যারা বারবার নেবুলাইজ করছেন এদের জন্য প্রোটোকল হচ্ছে যে ব্রেকফাস্ট ফ্রুটস, ডায়েটের সঙ্গে বয়েল ফুড অ্যান্ড র ফুড অ্যাড করা, আর্লি ডিনার করানো, এখন থেকে বাচ্চাকে হ্যাবিট করানো, এবং তাকে একটা আনন্দঘন পরিবেশের মধ্যে একটু বেশি সময় ধরে খেলতে দাও। আমি আপনাকে অ্যাসিওর করছি ওই বাচ্চাটাকে নিয়ে আপনাকে বেশি দিন বেগ পেতে হবে না। প্রয়োজনে কিছুটা আপনি অল্টারনেটিভ থেরাপির কথা ভাবতে পারেন, আয়ুর্বেদা হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, যেখানে বাচ্চার সেই অর্থে কোনো সাইড এফেক্ট ক্যারি করতে হবে না। আপনি আজকে ইমার্জেন্সিতে নেবুলাইজ করছেন, আমি নিষেধ করছি না, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি, কিন্তু এটা কিন্তু তার প্রতিকার নয়। এটা যদি কন্টিনিউ করছেন তাহলে এ কিন্তু লং রানে আপনাকে ভয়ঙ্করভাবে সমস্যার সম্মুখীন করাবে। এর আগে যে মানুষ আপনাকে দেখেছে আপনার ভিডিও, সেখানে অনেক মানুষ একই প্রশ্ন করেছে। সেটি হচ্ছে আপনি বলছেন ইভিনিং ডিনার, ইয়েস, রাতে আর না খাওয়া। কিন্তু স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় বড় হোক বা ছোট হোক, তাদের অনেক রাতে খিদে পায়। আমি ইভিনিং যদি 6টা-7টায় ফুড নিই, আপনি তাই বলেছেন 6টা থেকে 7টা যদি ফুড নিই, আমাকে মাঝরাতে 10টা, 11টা, 12টার সময় বাচ্চাদের তো খিদে পায়, ইভেন বড়দেরও পায়। সেই ক্ষেত্রে কী করণীয়? ভেরি সিম্পল। আমার পেশেন্টদেরকে যখন আমি এই প্রোটোকলটা শেয়ার করি যে আপনি এরকম একটা ডায়েটের মধ্যে আসুন, পেশেন্ট প্রথমেই প্যানিকড হয়ে যায় যে আমার তো খিদে পাবে, রাতে আমি ঘুমাতে পারবো না। একদম ঘুম হয় না স্যার। ফাইন, আপনি একটু ঘুরিয়ে ভাবুন যে আমি যদি এই ডেডিকেশনটা করি তার অ্যাচিভমেন্ট কী কী আছে। ধরুন আপনি একটা কোম্পানি রান করাচ্ছেন, আপনি অনেকের থেকে অনেক বেশি স্ট্রেস ক্যারি করছেন, আপনার অনেক বেশি ফাইন্যান্সিয়াল লোড আছে, আপনাকে অনেক বেশি টাইম এখন দিতে হচ্ছে কোম্পানিকে গ্রো করানোর জন্য। ওকে, কেন করছেন? কারণ আপনি জানেন এই ডেডিকেশনের এগেনস্টে কী আছে। ঠিক, একদম স্যার, রাইট? একদম। তো আপনি ইভিনিং ডিনার করে কী কী পেতে পারেন তার লিস্টটা তো একটু দেখুন। সেটা হচ্ছে হেলদি অ্যান্ড ওয়েলদি লাইফ। আজকের ডেটে মেডিকেল কস্ট যে জায়গায় পৌঁছেছে, আপনি জানেন না যে কোন মুহূর্তে আপনার টোটাল ব্যাঙ্ক ব্যালেন্স খালি হয়ে যেতে পারে। রাইট? একদম স্যার। একটা সিম্পল চেঞ্জ যদি আপনাকে সেই জায়গা থেকে অনেকটা প্রোটেকশন দিতে পারে, তাহলে এটা করা যেতেই পারে। এবার আপনার প্রশ্নে আসি, যদি শুরুর দিকে ডিউ টু হ্যাবিটস, আমাদের একটা হ্যাবিট আছে যে আমরা কিছুক্ষণ পরপরই খেতে চাই, যদিও শরীর চায় না, আমার মন চায়, এবং পেটে হালকা খিদে থাকাটা কিন্তু সাইন্টিফিক, যেটা জাপানিজরা ফলো করে বলে 100 বছরের বেশি জাপানিজ সংখ্যা প্রচুর। রাইট? তাহলে এটা প্রুভড সিস্টেম, এটা এমন নয় যে আমরা ফার্স্ট চালু করছি। তো আপনি যদি খুবই খিদে পায় সেই সময় আপনি একটু ভেজ স্যুপ খেয়ে নিন। কোনো গ্লুটেন আছে এমন ধরনের কোনো খাবারের মধ্যে বা বিশেষ প্রসেস ফুডের মধ্যে যাবেন না। মানে ভেজ স্যুপের কথা বলেন, আমি যদি প্যাকেজিং স্যুপটা নিই? নট অ্যাট অল। ওকে। কারণ ওটার মধ্যে প্রিজারভেটিভ আছে। প্রিজারভেটিভটা কি? লো গ্রেড অ্যান্টিবায়োটিক। তো আপনি রেগুলার যদি লো গ্রেড অ্যান্টিবায়োটিক বা এই ধরনের কোনো প্রোডাক্ট নিতে থাকেন, আপনি কি ভাবেন যে আপনার লিভার খুব ভালো ফাংশন করবে? সো টেক সাম ভেজিটেবল স্যুপ বাড়িতে। হ্যাঁ, বাড়িতে বানিয়ে, যেটা বয়েল ফর্মে থাকবে এবং সেটা অতটা ক্ষতিকারক হবে না, খুব ইজি ডাইজেস্টেবল, এবং আপনার ঘুমটা ভালো হবে। বাচ্চা থেকে 80 বছর বয়স বা 100 বছর বয়স মানুষের জন্য যদি ডায়েটটা একটু খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেন এবং কোন সময় কি খাওয়া উচিত, তবে আমার মনে হয় অনেক মানুষের উপকার হবে। কারণ অনেক মানুষ এই বিষয়টা জানতে চাইছে এবং তার অসুবিধা কী হতে পারে, সুবিধা কী হতে পারে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আজকের ডেটে আমরা নন ভেজ যেভাবে নেওয়া শুরু করেছি, যদি আপনি 10 বছর পিছিয়ে যান, বেশি দূর যেতে হবে না, আপনার মনে পড়বে যে আপনার বাড়িতে বছরে খুব বেশি হলে 4 থেকে 5 দিন আপনি মাংস দেখেছেন, কি 6 দিন। ঠিক, ওকে? আজকের ডেটে মানে সপ্তাহে 6 দিন মাংস খায় এমন লোকে তো রয়েছে, মানে এমন বাড়ি রয়েছে, হ্যাঁ একদম, এবং সেটা ফ্রিজে রেখে খায়। তা আপনি কি করে ভাবলেন যে ওই ধরনের ফুড নিয়ে আপনার এই মেশিনটা ঠিকঠাক চলবে না? এবং যে মাংসটা আপনি নিলেন সেটা কি আদৌ মাংস নাকি মাংসের মতো? কারণ আমরা ফ্রিজে রাখছি। এক হচ্ছে ফ্রিজে রাখছেন, এটা একটা তো বড় ভুল আপনি করলেন। দ্বিতীয় হচ্ছে কখনো ফার্মিংটা গিয়ে দেখেছেন যে ওরা কীভাবে এটাকে ফার্মিং করে বা জানার চেষ্টা করেছেন? ওর তো একটা হিউজ কোয়ান্টিটিতে ওখানে স্টেরয়েড বা এই ধরনের মেডিসিন ইউজ করা হয় যাতে খুব ফাস্ট গ্রো করে। ঠিক, ওই মেডিসিনটা আপনি খুব লো কোয়ান্টিটিতে যদি রেগুলার বেসিসে আপনার শরীরে ইনটেক করেন, তো আপনি কী করে আশা করেন যে আপনি বা আপনার বাচ্চা বা পরিবার সুস্থতায় দেবে? আমরা বিষ নিচ্ছি বেসিক্যালি। তাহলে ওটাকে আমাকে একটু চিন্তা করতে হবে। সেকেন্ড হচ্ছে মাছে ভাতে বাঙালি, একদম। কোথাও কিন্তু বলেনি যে মাংসে ভাতে বাঙালি।
তো মাছে ভাতে বাঙালি মানে আপনাকে মাছটা কিন্তু বারবার প্রমোট করা হয়েছে। কেন মাছকে প্রমোট করা হয়েছে? বিকজ ফিশ কিন্তু অনেকটা ইজি ডাইজেস্টেবল, এবং মাছ আমাদের যে পাকস্থলীর যে ধরনের ক্যাপাসিটি, আমরা যে মানে জেনেটিক্যাল টেক্সচার নিয়ে বড় হচ্ছি, তাতে করে আমাদের পক্ষে মাছ হজম করাটা কিন্তু অনেক বেশি ইজি, রাইট? সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বাচ্চাকে মাছ খাওয়াতে পারেন, অবশ্যই সেই মাছটা কিন্তু কোথাও থেকে এক্সপোর্ট করা বা ইম্পোর্ট করা যে মাছ, ওই মাছ হলে কিন্তু চলবে না। কারণ মাছের গুণাগুণ আপনি তখনই পাচ্ছেন যখন ওটা ফ্রেশ, মানে বেসিক্যালি নদীর মাছ বা পুকুরের মাছ। পুকুরের মাছ। সো এটা ফ্রেশ হতে হবে, ছোট বা মাঝারি ধরনের মাছ হতে হবে। খুব বড় মাছের ক্ষেত্রে আপনার অন্য ধরনের রিস্ক থাকবে। 3 নাম্বার হচ্ছে যে আপনার ডায়েটের একটা মেজর পার্সেন্টেজ ফাইবার কোয়ান্টিটিতে আনতে হবে। এটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। ফাইবার কোয়ান্টিটি যখনই কমছে তখনই আপনি এবং আপনার বাচ্চা অসুস্থতার দিকে এগোবেন, এ নিয়ে কোনো কোশ্চেন নেই। কেন কি আমাদের বডি মেকানিজম এইভাবেই তৈরি আছে যে আমার পেটে যে প্রোবায়োটিকটা আছে তারও তো খাবার দরকার আছে। তার খাবার হচ্ছে ওই ফাইবার, যেটা আপনি হজম করতে পারেন না, ওকে বলা হয় প্রিবায়োটিক। ওকে, তাহলে প্রিবায়োটিক আপনি দিনের পর দিন দিলেন না বডিকে, তো প্রোবায়োটিক কী হবে? মরে যাবে তো। তাহলে আপনার দেশের যদি সেনাবাহিনী মরে যায়, আপনি যদি সেখানে দেশের সার্বভৌমত্ব নিজে না ভাবেন, তাহলে দেশ অন্যের কবলে চলে যাবে। সে অন্য হচ্ছে ডিজিজ। তাহলে আমি আমার বাচ্চাকে কি করতে পারি? ফার্স্ট হচ্ছে যে আমি কোনো ফ্রুটসে তাকে অ্যাডিক্ট করাতে পারি। বাচ্চা তো পেটে থেকে বেরিয়েই ননভেজ খেতে হয়, তাকে শেখানো হয়েছে তো। না একদমই না। তাকে যে ননভেজ আমরা প্রোভাইড করি, আমরা শিখিয়েছি। শিখিয়েছি। বেশ। তারা তো খেতে জানতো না ওটা। না, তাহলে আমি যদি তাকে ননভেজ খাওয়া শেখাতে পারি, আমার কাছে অনেক মা এসে কমপ্লেন করেন, জানেন আমার বাচ্চা ফ্রুটস খায় না। তা আমি তাকে সেটা শেখাতে পারছি না কেন? এবং অদ্ভুতভাবে আমি দেখেছি যে সেই বাচ্চাটাই হস্টেলে যখন আছে, যা খাবার দেয় সেটাই খায়। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা পেরেন্টসের মধ্যে। কারণ আমরা এত বেশি প্যাম্পার করি বাচ্চাকে, বা বোঝাতে ভুল করি, চাইল্ড সাইকোলজিটা বুঝি না, তখন ওদের অন্যায় আবদারগুলো আমরা মেনে নিই। আমি পরপর 2টো কেস আপনাকে রেফার করছি। কাটোয়ারে একটি বাচ্চা আমার কাছে দেখাতে এসেছিল, গলব্লাডার স্টোন। ভেরি রিসেন্ট একটা বিগেস্ট প্রবলেম, বিগেস্ট চ্যালেঞ্জ, সেটা যে আন্ডার 10 সব গলব্লাডার হয়ে যাচ্ছে, গলব্লাডার স্টোন। তো বাচ্চারা দীর্ঘদিন ধরেই কিন্তু কনস্টিপেশন, অ্যাসিডিটির শিকার, ওইটা নিয়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, এবং ওর কিন্তু অলরেডি গলব্লাডারি ওটি হয়ে গেছে। ওকে, ও হচ্ছে 8 ইয়ার্স, এবং ওটি করেছে আরও 6 মাস আগে। ক্লিয়ার? ওর ফুড হ্যাবিট আমি না জিজ্ঞেস করে বললাম যে প্যাকেজিং ফুড কী কী খায়, তা আমাকে 10টা লিস্ট বললো, যে এই ব্র্যান্ডের চিপ আর এই ব্র্যান্ডের চকলেট। ওকে, তো এই যে গলব্লাডার স্টোনটা আপনি ওটি করলেন, আপনি তো খুব প্লিজড হয়ে গেলেন, যাক আমার বাচ্চা সেফ সাইডে চলে এলো। আদৌ কি সেফ সাইডে এলো? একটা প্রেটি ভাইটাল অর্গান আমাদের বডির হচ্ছে গলব্লাডার, যে আপনার ডাইজেশনের একটা বড় পার্টকে মেনটেন করে। সে সারা জীবন ধরে আর কোনো দিন সঠিকভাবে হজম করতে পারবে না। এত বড় পেনাল্টি ওকে দেওয়া হলো জাস্ট একটা ফুড হ্যাবিটকে আমি প্রমোট করার জন্য। এবং আমি খুব মানে বেদনাহত হই আমার চেম্বারে বসে বসে, যে একটা জাতি যখন তার শিশুকে প্রোটেক্ট করতে পারছে না, সে জাতিটা নষ্ট হয়ে যেতে বা সেই জাতিটা শেষ হয়ে যেতে বেশি সময় লাগবে না। এবং আজকের ডেটে আমাদের 90% বাচ্চাই কিন্তু অসুস্থ। কেন? আইদার স্ট্রেস, রং ফুড হ্যাবিট, রং লাইফস্টাইল, এটা একটা গেল। তাকে তার বাচ্চার আমি ফুড হ্যাবিট লিখে দিলাম যে এইভাবে করান, তাহলে হয়তো ওর পেটটা সাফ হলে বাচ্চাটা, এবং আর বাচ্চাটা গ্রো করছে না, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। ওকে, ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে, কারণ পেট গণ্ডগোল তো তার সব কিছু গণ্ডগোল হয়ে যাবে। ঠিক। নেক্সট বাচ্চা আমি গতকালকে ট্রিটমেন্ট করেছি, বাচ্চা ঘুমাতে যায় ভোর 4টেই, কেন বাবাও 4টেই ঘুমায়। সি ইজ 10 ইয়ার্স ওল্ড। 10 ইয়ার্স বাচ্চা, সে ভোর 4টেই ঘুমাচ্ছে, বেলা 10টা 12টায় উঠছে। আমাদের বডিতে একটা ক্লক আছে যার নাম হচ্ছে সার্কাডিয়ান ক্লক। ওকে, এই সার্কাডিয়ান ক্লকটা কিন্তু মেডিসিনের কাজ করে, মানে আপনি চাইলে কি ইউজ করতে পারেন বিনা পয়সায়। সেটাই আমি আপনাকে বললাম যে টাইমিং অফ টেকিং ফুড, অর্থাৎ ফুড যে টাইমে নিচ্ছেন ওটা মেডিসিনের কাজ করতে পারে, ভুল টাইমে নিলে ওটা আপনার পয়জনের কাজ করতে পারে। সো এখানে 2টো কনসেপ্ট কাজ করছে, ফুড অ্যাজ মেডিসিন অ্যান্ড টাইম অ্যাজ মেডিসিন। ওকে, তো ফুড অ্যাজ মেডিসিন অ্যান্ড টাইম অ্যান্ড মেডিসিন দুটোই তো ফ্রি। ফুডটা আপনি তো খেতে নি, শুধু টাইমিংটা অল্টার করে ওটা মেডিসিনে কনভার্ট করলেন। ওকে, ওই বাচ্চার ওই যে সার্কাডিয়ান ক্লকটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ও কিন্তু আগামীতে কোনো দিন আর সুস্থতার মুখ দেখতে পাবে না। এবং ওর অলরেডি রেগুলার নাজাল ড্রপ দিয়ে ঘুমাতে হয়,
প্রতি 7 দিন অন্তর ঠান্ডা লাগে, কনস্টিপেশন আছে, এবং বাচ্চা নিজে আমাকে শেয়ার করলো আমি কোনো কিছুতে মন দিতে পারি না। আপনি বলুন ও ফিজিক্যালি মেন্টালি কোন জায়গায় সুস্থ আছে? এই সার্কাডিয়ান ক্লকটাকে আপনি যে চেঞ্জ করে দিলেন, বডি তো প্রত্যেকটা কাজ ঘড়ি ধরে করে। কি করে বুঝবেন? সূর্য যেমন যেমন তার পজিশন চেঞ্জ করে, আমাদের বডিতে এবং মুডেরও সেই রকম চেঞ্জ আসে। যদি ভালো করে নিজেকে ফলো করেন বুঝতে পারবেন। অ্যাসিডিটি বিকেলের দিকেই বেশি হয় দেখবেন, সন্ধ্যের দিক, বিকেলের দিক। ম্যাক্সিমাম লোককে বলতে শুনবেন যে আমার বিকেলের পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হয়। তাহলে কোথাও না কোথাও একটা টাইমের সঙ্গে তো সম্পর্কটা রয়েছে। এটা গেল। ক্লকটাকে আপনি যখনই চেঞ্জ করে দিলেন, বডি টোটালি কনফিউজ যে আমি কোন সময় কোন কাজটা করবো। মানে ও দিন আর রাতের ডিফারেন্সটা বুঝতে পারছে না। তাহলে যে এনজাইম, যে হরমোনের রাতে কাজ করার কথা ছিল, সে তো করতেই পারলো না, কারণ তার কাছে সবসময় তো দিন। এবং আপনি অসময়ে যে ঘুমাচ্ছেন, সেই ঘুমটা কিন্তু ঘুমও নয়। এটা আপনি নিজেও ফিল করতে পারবেন। একটা টাইমে ঘুমাবেন, তার ঘুমের যে ক্যারেক্টার অ্যান্ড ডেপথ একরকম। আপনি অসময়ে ঘুমাবেন, দুটো ডিফারেন্স, এবং সেটা আপনাকে দেখে বলে দেওয়া যাবে যে আপনি রাতে দেরি করে ঘুমিয়েছেন। যেমন ভোরে ঘুম থেকে উঠলে তার মুখ চোখ দেখে বলে দেওয়া যায় যে এই লোকটা ভোরে ঘুম থেকে ওঠে, একটা এক্সট্রা গ্ল্যামার ক্যারি করে। দেরি করে যে ঘুম থেকে ওঠে, তারও মুখ দেখে বলে দেওয়া যায় এই লোকটা দেরি করে ঘুম থেকে ওঠে। সেগুলো সব মুখে ফুটে ওঠে। মুখে ফুটে ওঠে কোথা থেকে? পেটে থেকে। ওকে। কারণ আপনি যখনই 5টা থেকে 5:30টার মধ্যে বেড ছাড়ছেন, তখন আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। কারণ ওই সময় একটা হরমোন আছে যেটা পেটকে সাফ করার জন্য কাজ করে, প্রোভাইডেড আপনি জেগে আছেন বা আপনি মুভমেন্ট আছেন। ওই সময় আপনি ঘুমাচ্ছেন, মানে ওই হরমোনটা কিন্তু অফ থাকবে। আপনি কনস্টিপেটেড হয়ে গেলেন। আপনি যেই কনস্টিপেটেড হলেন, আপনার মেজাজ বিগড়ে যাবে। কেউ আপনাকে কিন্তু হ্যাপিনেসের মধ্যে রাখতে পারবে না। মুড সুইং বেশি হবে। কারণ আমরা অনেকেই জানি যে হরমোন ব্রেন থেকে এটসেট্রা সিক্রেশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিজ্ঞান প্রমাণ করেছে, যেটা অনেক বছর আগে আমাদের দেশীয় মুনি ঋষিরা বলে গেছেন যে যার পরিষ্কার মুড়ি আর ভুঁড়ি তার পয়সা যাবে না বদ্যি বাড়ি। আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি। ইট মিনস আপনার পেট যদি ক্লিয়ার থাকে, আপনার হ্যাপি হরমোন ফ্লাডের মতো সিক্রেশন হবে, আপনি অলওয়েজ হ্যাপি ফিল করবেন, রাইট? তাহলে ওই বাচ্চাটাকে আমি যখন এরকম ধরনের হ্যাবিটের মধ্যে নিয়ে এলাম, আমার কিন্তু কোনো রাইট নাই যে এটা এক্সপেক্ট করা যে আমার বাচ্চা সুস্থতার সঙ্গে থাকুক, ডক্টর ফ্রি থাকুক। আমাকে এটা বুঝে নিতে হবে যে আমার বাড়িতেই একটা ডক্টর রাখতে পারলে ভালো হয়, একটা নয় একাধিক ডক্টর। ফুড হ্যাবিটের টাইমটা আপনি পুরো ডিসক্রাইব করলেন, কিন্তু ফুড হ্যাবিটের কখন কি খাওয়া উচিত সেটা বললেন। যে কোনো মানুষের দিনটা শুরু করতে হবে, খুব সম্ভাবনা যদি উজ্জ্বল থাকে আর কি, যে আমি এটা পাবোই, তাহলে গরম জল 1 গ্লাস খুব কাজের জিনিস হতে পারে ইন্টেস্টাইন মুভমেন্টকে বাড়ানোর জন্য। ওকে। বাওয়েল ক্লিয়ারেন্সে ভীষণ হেল্প করে। সেকেন্ড হচ্ছে আমার দিনটা শুরু হতে হবে কাঁচা ইকোয়াস টু বাঁচা, সোজা কথা। তো কাঁচার মধ্যে আমাদের ইজিলি অ্যাভেলেবেল কী আছে? মা প্রকৃতি আমাদের জন্য প্রত্যেক সিজনে ফ্রুটস বানাচ্ছে, এবং ডিফারেন্ট ফ্রুটস কেন হয়? একই ফ্রুটস হতে পারত তো। আমরা যে বলি স্মার্ট হচ্ছি, আমার তো মানে ডাম্ব হচ্ছে আমরা যত দিন যাচ্ছে। আপনার এই শীতকালেই এত কমলা লেবু কেন পাওয়া যায়? কারণ আপনার শীতকালে ঠান্ডার ধাতটা বাড়বে, সর্দির প্রকোপ বাড়বে, ভিটামিন সি এর ভীষণ প্রয়োজন। তো আপনার ইজি অ্যাক্সেসিবল ভিটামিন সি আপনাকে দিতে পারে কমলা লেবু। আপনি খেলেনই না সারা শীতে, তো আপনার ভিটামিন সি কোথা থেকে আসবে? সো টেক সাম ফ্রুটস ইন দ্য ব্রেকফাস্ট। ওকে, হয়ে গেল। এটা করার সঙ্গে সঙ্গে বাচ্চার কিন্তু মাইন্ডের ক্ল্যারিটি এবং তার গ্ল্যামারে চেঞ্জ আপনি দেখতে পাবেন। এখনকার বাচ্চাদেরকে 80 বছরের বয়স্ক মানুষদের মতো দেখতে হয়ে যাচ্ছে যদি খেয়াল করেন। ইভেন আনফর্চুনেট, এবং আমার খুবই কষ্ট হয় এগুলো দেখে, যে একটা 10-12 বছরের বাচ্চা তার পুরো চুল পেকে গেছে। আমার কাছে প্রচুর বাচ্চা আছে যাদের চুল সব পেকে গেছে, তাদেরকে রিভার্সালের কাজ চলছে এখন। আপনিও যদি রাস্তায় ঘোরেন, জিজ্ঞেস করেন, বলে হ্যাঁ 2-4টে পেকেছে। অনেক বাচ্চার পেকে যাচ্ছে। কেন চুলটা পাকলো কেন? কারণ আমি তাকে এমন কিছু খাবার দিয়েছি যে খাবার তার লিভারটাকে এতটাই ডিস্টার্ব করেছে যে ওই কালার ফর্মেশনটা হচ্ছে না, ধরে রাখতে পারেনি, চুল সাদা হয়ে গেল। ফাইন, আপনি বলবেন কালি করবে। এই বয়স থেকে একটা বাচ্চা কালি করতে করতে আদৌ কি তার চুলটা থাকবে? সেকেন্ড হচ্ছে, আপনি তাকে যখন লাঞ্চ করাচ্ছেন, লাঞ্চের সঙ্গে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু রিফাইন্ড প্রোডাক্ট, ভাত দেন বা রুটি দেন, এবং গ্লুটেন আছে। তাহলে ওই রিফাইন্ড প্রোডাক্টটাকে আপনি যদি পয়জনিং এফেক্টটাকে নষ্ট করতে চান বা রিডিউস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে বয়েল ফুড প্রচুর পরিমাণে এবং স্যালাড এই জাতীয় খাবার কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা গেল আপনার লাঞ্চের ব্যাপার স্যাপার। ডিনার আপনি সেম ফলো করুন, শুধু টাইমটাকে মেনটেন করুন।
6:30 to 7 মধ্যে খেয়ে বাচ্চা পড়তে বসেছে, পড়ুক, অসুবিধে কিছু নেই। আমরা তো পড়াশুনো নিয়ে কিছু অবস্ট্রাকশন করিনি, পড়ুক। এবং সে যদি রাতে চায় যে আবার কিছু খেতে চায়, তো ওই ধরনের কিছু খাবার আপনি লাইট খাবার salad খাইয়ে type-এর, ফল type-এর। খাইয়ে দিয়ে তাকে জাস্ট মনটাকে বোঝানোর জন্য আমি কিছু খেয়ে শুলাম। ওকে। অ্যাকচুয়ালি আপনি খিদে পেয়েছে যদি ঘুমিয়েও যান, কখনো কি এরম হয়েছে যে ঘুম ভেঙে গেছে খিদের চোটে? না, সেটা তো হয়নি। হয় না। কিন্তু আপনার প্যানিক কাজ করে যে আমি খিদে আছে, যদি ঘুমিয়ে যাই তাহলে আমার হয়তো রাতে ঘুমটা ভেঙে যেতে পারে। কিন্তু এটা প্রুভড যে আপনি পেটে খিদে নিয়ে ঘুমালে কিন্তু ঘুমের ডেপথ অনেক বেশি হয়। আপনি কখনো করে দেখবেন। আমরা যেটা ভাবি এটা রিভার্স। বেশি খেয়ে যে ঘুম ডিস্টার্ব হয়, স্ট্রোকে মারা যায়, তার প্রচুর প্রুফ আছে। কিন্তু রাতে খাইনি, খালি পেটে ঘুমিয়েছে, অথচ ঘুম হয়নি, ঘুমটা খুব খারাপ হয়েছে, এ পরিস্থিতি প্রায় দেখা যায় না। সেই জন্যে আমরা যদি আমাদের বাচ্চাকে এখন থেকে এরকম একটা গুড হ্যাবিটের মধ্যে বেঁধে ফেলতে পারি, তাহলে ওর ফিউচারটা কিন্তু খুবই সুন্দর হবে। সুন্দর, শারীরিক দিক দিয়ে প্রচুর সুন্দর হবে, এবং শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে বাকি সব ঠিক। একদম। এই নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি আছে? শুনুন, নাক বন্ধটা কিন্তু একটা জেনারেল প্রবলেম। এর বেসিক রিজন হচ্ছে যে আপনার সামহাও একটা ঠান্ডা লাগার প্রবণতা আপনার মধ্যে কাজ করছে। তার তো আমি কিছু ডিসকাশন করেই দিলাম যে কী কী কারণ এগুলো হয়। এখন আপনি ন্যাজাল ড্রপ দিয়ে যে ট্রিটমেন্টটা করছেন, এটাও একটা টাইপ অফ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা করলে আপনার যেটা ফিউচার প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার ন্যাজাল পলিপটা কিন্তু ডেভেলপ করছে নাকের ভিতর, যত ড্রপস ইউজ করছেন। ওকে। আপনার আপাতত হয়তো একটা সমাধান হলো, এবং এই পলিপটা ডেভেলপ করার পর যখন ওটা একটু সাইজে বড় হয়ে যাবে, টোটাল ব্লক হয়ে যাবে, তখন ড্রপ কাজ করবে না। ড্রপটা যখন সে কাজ করছে না, তাহলে ডক্টর আপনাকে কি বলবেন? যে ওটাকে ওটি করে দিন। ওটার ওটির মানে হচ্ছে যে ধরুন একটা গাছ একটু বেড়েছে, আগাছা আপনি ছেঁটে দিলেন, তার মানে কি গাছটা চলে গেল? আবার গজাবে তো পরিবেশটা পেলে। একদম। তাহলে পরিবেশ তোর বডিতেই আছে। ও হয়তো সার্কাডিয়ান ক্লক চেঞ্জ করেছে, রাত জাগ যে ঘুমাচ্ছে না, ফাস্টফুড নিচ্ছে, স্ট্রেস নিচ্ছে, কি প্রচুর পরিমাণে প্যাকেজিং ফুড নিচ্ছে, তো ওর আবার ওটা ডেভেলপ করবে। আবার আপনি ওটি করলেন, ওটিটা যদি একটু এদিক ওদিক হয়, আপনার বাচ্চার পার্মানেন্ট প্রবলেম এসে যাবে। ওকে, এর বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে, আমি যেটা আগেই বলেছি, যে আপনি ওকে যোগা করান যাতে ওর বাকি সমস্যাগুলো মিটে যায়, ঠান্ডার ধাপটা কমে ইমিউনিটিটা ডেভেলপ করে। এবং হোমিওতে এর কিন্তু দারুণ সলিউশন আছে। ওকে। যেখান থেকে পলিপটাকে যদি ম্যাসিভ গ্রো না করে থাকে, সেখান থেকে কিন্তু তাকে রিভার্স করিয়ে দেওয়া যায়, এবং তার পলিপ প্রবলেম খুব আরামসে আমরা এগুলো কিন্তু ট্রিটমেন্ট করে ঠিক করে দিতে পারি। সেই ক্ষেত্রে তার আর ফার্দার ওটি করার দিকে যেতে হয় না। এবং ওটি করার পর যে রিপিটেড ওটি করতে হয়, সেটা আমরা বুঝতে পারি আমাদের কাছে যখন পেশেন্ট বলে আমি 2 বছর আগে ওটি করেছিলাম, আবার সমস্যা হচ্ছে, তো তখন আমাদেরকে সেই ট্রিটমেন্টই করতে হচ্ছে। তাহলে সেই ট্রিটমেন্টই যখন আমি করব, আগে থেকে করবো। আগে কেন করব না? ঠিক। শীতকালের খুব একটা কমন বিষয় থাকে, বাচ্চা হোক বয়স্ক হোক যারই হোক, সেটা হচ্ছে গরম জলে স্নান করানো। এই গরম জলে স্নান করাটা কতটা সঠিক, বাচ্চা হোক বা বয়স্ক? হ্যাঁ, গরম জলে স্নান করানোটা যে খুব বেশি সাইন্টিফিক সেটা আমি বলবো না। তার কারণ হচ্ছে যে আমাদের বডি যদি খুব এরকম কোনো অ্যাটমসফিয়ার আছে যে প্রচণ্ড ঠান্ডা, সেই ক্ষেত্রে আপনি হালকা গরম জল করে স্নান করতে পারেন, কিন্তু সেটা মাথাতে না দেওয়াই ভালো, তাতে চুলের ক্ষতি হতে পারে আচ্ছা। গরম জলে। ওকে, স্কিনের কোনো ক্ষতি? হ্যাঁ, স্কিনেরও ক্ষতি হয়। বেশি গরম জল যদি আপনার শরীরে যান, স্কিনের কিন্তু ক্ষতি হতে পারে। ওকে। হ্যাঁ, বেস্ট হচ্ছে, যেহেতু আমরা ইন্ডিয়ায় থাকি, উই আর ফর্চুনেট এনাফ যে আমাদের দেশে 6টা ঋতুই পরিষ্কার বোঝা যায়, দেখা যায়, আমরা এনজয় করি। আমরা জলটাকে যদি বেসিক্যালি বাচ্চাদের কথা বলছি অন্ততপক্ষে, তাদের জলটা যদি রোদে দিয়ে স্নান করাই, ইট এগেনস্ট বিকামস মেডিসিন। কেন? আপনার মনে থাকবে নিউবর্ন বেবি যারা, তাদেরকে আমরা দেখবেন যে দুর্বা ঘাস, তুলসী পাতা এবং দিয়ে জলটাকে রোদে দিয়ে ওটাকে মেডিকেটেড করে আমরা কিন্তু স্নান করাই। ঠিক। ওগুলো কিন্তু কোনো কুসংস্কার নয়, ওগুলো হচ্ছে ট্রু সায়েন্স। যে সায়েন্স ইটারনাল, কোনোদিন পরিবর্তিত হবে না, সব সময় কাজ করবে। অ্যান্ড সানশাইন ইজ অলসো এ মেডিসিন। এটা আমরা ভুলতে বসেছি। আমি আগের ভিডিওতেও বলেছি যে সূর্যের আলো থেকে দূরে থাকার কারণে আজকে আপনি যে মানুষের ভিটামিন ডি করছেন, তারই ডেফিসিট আসছে। আমারও ভিটামিন ডি আছে, ডি ডেফিসিয়েন্সি পড়েছে, কারণ আমি তো মানে রোদে যাই না। এবং আমরা আর্টিফিশিয়াল লাইটে সবসময় থাকি, এটাকেই লাইট ভাবি। আমি আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে লাইট আপনার মুড কন্ট্রোল করে। এতটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আপনার বাচ্চা ইরিটেবল হয়ে যাবে যদি আপনি সানশাইনে না নিয়ে যান। আপনার বাচ্চা লো ইমিউনিটিতে ভুগবে, কারণ যে 5টা তত্ত্ব আছে তার মধ্যে সানশাইন তো একটা আছে। একটা বার। ঠিক। ওকে, সো আমার যখন শীত এসেছে, রোদ যখন আছে, আমি কেন সেটাকে ইউটিলাইজ করবো না? আমি সেটাই ইউটিলাইজ করবো। অনেকে বলবেন আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, আমার অসুবিধে হানা টানা, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা একটু ম্যানেজ করতে হবে। সবই ইজিলি অ্যাক্সেসেবল তো হবে না। না, তো এটা কিছু যদি পেতে গেলে কিছু কিছু করতে হবে, তো এটা যদি আমি করি,
তার বেনিফিট হিসেবে আমি বাচ্চার গুড হেলথ পেতে পারি, আমার বাচ্চাটা অনেকটা ভালো থাকতে পারে, এটুকু করাই যায়। বাচ্চাদের কমন ইস্যু নিয়ে আমাদের ডিসকাস হচ্ছে, তার মধ্যে আর একটা কমন ইস্যু হচ্ছে কাশি, মানে একটু ঠান্ডা লাগলে কাশি লাগছে, বা সূক্ষ্ম কাশি লাগছে, যেগুলো শুষ্ক কাশি বলে বেসিক্যালি। তো এর কি কোনো ঘরোয়া বিষয় আছে যেগুলো দিয়ে এই কাশিটাকে নিরাময় করা যেতে পারে? কাশি একটা এমন অসুখ যে বহু অসুখের সঙ্গে জড়িয়ে থাকে, এবং সেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই হয়। সবার। সেই জন্য ইন জেনারেল আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে যদি কাফ অ্যান্ড কোল্ড যেটা আমরা বলি যে সিজনাল কারণে হয়েছে, এর খুব ইজি রেমিডি হচ্ছে যে আপনি বাচ্চাকে 40 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে যদি পাটাকে মোটামুটি আধ ঘন্টা হাঁটু অবধি জলের মধ্যে রেখে দেন, তার টেম্পারেচার আসার যে সম্ভাবনাটা ছিল সেটাও আর আসবে না, এবং তার আস্তে আস্তে কিন্তু কাফ অ্যান্ড কোল্ডটা ইমপ্রুভমেন্ট হবে। এবং তাকে ভেপার দিন বারবার ঘরের মধ্যে রেখে দিনে 2-3 বার যখনই চান্স পাচ্ছেন ভেপার দিন। আদা এই ক্ষেত্রে একটা ভালো কাজ করতে পারে, লবঙ্গ এই ক্ষেত্রে একটা ভালো কাজ করতে পারে। কথায় কথায় কাফ সিরাপ বা এই ধরনের মেডিসিনের মধ্যে না গিয়ে যদি খুবই বেশি বাড়াবাড়ি হয় নিশ্চয়ই আমরা সেখানে এক্সপার্টের হেল্প নেব, কিন্তু ইনিশিয়ালি আমরা এগুলো কিন্তু করতে পারি। যে লবঙ্গ মুখে রাখলে দেখা গেছে হ্যাঁ কাশি কমে যায়, আদা লবণ দিয়ে মুখে রাখলে, এগুলো তো কোনো সাইড এফেক্ট আপনি পাবেন না, বরং এর কিছু গুড এফেক্টস আছে, তো এগুলো আমরা করতে পারি। আর এরপরেও যদি আপনি বলেন যে কাশি, যদি যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের কাশি কিন্তু এইসব দিয়ে টেকানো যাবে না, কারণ সে একটা বিশেষ কারণে হচ্ছে, তার হয়তো ব্লাডের আইজি লেভেল যেটা আমরা বলি সেটা খুবই হাই হয়ে গেছে। সেই ক্ষেত্রে আবার ওই লাইফস্টাইল কারেকশন করে যদি লং টার্ম হোমিও ট্রিটমেন্ট করা যায়, আমরা কিন্তু হোমিওতে এই ধরনের ডিজিজগুলোকে রিভার্স করিয়ে দিতে পারি যে সে পার্মানেন্টলি ঠিক হয়ে যাচ্ছে। ওকে। আদারওয়াইজ কী করতে হয়, আপনাকে হয়তো লং টার্ম অ্যান্টি অ্যালার্জিক নিতে হচ্ছে, যেখানে আপনার লিভার অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং আমাদের দেশে তো এগুলো মানা হয় না। অ্যান্টি অ্যালার্জিক যদি আপনি গুগল করেন দেখবেন যে অ্যান্টি অ্যালার্জিক নিয়ে আপনি বাড়ি থেকে বেরোনো নিষেধ করা হয়েছে। কেন কি, তো ভীষণ ঘুম পায় তো। আপনি অ্যান্টি অ্যালার্জিক নিয়ে বেরিয়ে চলে গেলেন গাড়ি চালানো, গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়লেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওকে। আমাদের দেশে মেডিসিন সম্পর্কে যে ধরনের ধারণা নিয়ে মানুষ চলে, আদৌ তো মেডিসিনটা সে জিনিস নয়। আমাদের দেশে আমি যেটা ফিল করি এখন, যে এখন মেডিসিন আর ফুডের মধ্যে খুব একটা ডিফারেন্স মানুষের কাছে নেই। আমার একটা সমস্যা হয়েছে, আমি একটু গুগল করে জেনে নিলাম যে কী কী এগুলোতে খাওয়া যায়, আমি কাউন্টারে গেলাম, কিনলাম, খাওয়া শুরু করে দিলাম। ঠিক, এটা হয়, এটা হয়। এটা হয়তো ইউটিউব আসার পর মনে হচ্ছে ইউটিউব মানে ঘরোয়া ডাক্তার হয়ে গেছে। ঘরোয়া ডাক্তার হয়ে গেছে, কিন্তু এর বিপজ্জনক দিকগুলো আপনাকে জানতে হবে। যে মেডিসিনটা এফেক্ট আমি জানলাম, সাইড এফেক্ট, এর সাইড এফেক্ট এবং আমাকে কতটা পেনাল্টি দিতে হতে পারে, রাইট? তো অ্যান্টি অ্যালার্জিক আপনি যখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন ওয়ান শর্ট অফ, কারণ ওতে খুব ডিপ স্লিপ হয়, তো পরবর্তীতে ওই লেডি যদি হন, উনি আমার কাছে এসে চলে এলেন যে আমার তো শরীরটা ফুলে যাচ্ছে, কি করব? কিছুই তো করার নেই, বেসিক্যালি কিছুই করার নেই। ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও যদি ওই ধরনের মেডিসিন একটু লং টার্ম দেওয়া হয়, তারাও ওবেসিটির মধ্যে চলে আসবে, এবং তার আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হবে, সে ছুটতে পারবে না। তার মানে সিওপিডি যে কথাটা বললেন সেটা আমরা শুরু থেকেই দিচ্ছি। আপনি যেটা বলছেন ওটা হচ্ছে নেবুলাইজেশন বা অ্যান্টি অ্যালার্জিক যে মেডিসিনটা আমরা ইউজ করছি, যে আমার বাচ্চা কাশছে তাহলে অ্যান্টি অ্যালার্জি আছে, তাহলে অ্যান্টি অ্যালার্জি আছে, অ্যান্টি অ্যালার্জিক, অ্যাসিড আছে, অ্যান্টাসিড। তাহলে এটা কি প্রসেসটা কি হলো, মানে আমি রোজ ওটাকে ম্যানেজ করছি, এটা কিন্তু ট্রিটমেন্ট করছি না, এটা ম্যানেজ করছি। আপনি ম্যানেজ করে কতদিন রাখতে পারবেন? আমার বাচ্চার অ্যালার্জি হচ্ছে, তার রিজনটাকে আমি যদি ডিটেক্ট করতে নাই পারলাম অসুবিধে নেই, কিন্তু এর অল্টারনেটিভ থেরাপিতে এর খুব ভালো রেসপন্স আছে, আমি সেগুলো কেন করব না? আপনার কথা অনুসারে অ্যালোপ্যাথিতে ম্যানেজ করে, কিওর করে না, কিন্তু হোমিওপ্যাথি সেটা কিওর করা যেতে পারে। ওকে, সেটা একটু যদি বিস্তারিত বলেন পুরো বিষয়টা। প্রথম কথা হচ্ছে যে আমার বাচ্চার অ্যান্টি অ্যালার্জিক চলছে, কিন্তু আমার বাচ্চার যে ফল্টগুলো আছে আমি সেগুলো কারেকশন করলাম না, ওকে, তাহলে তো ওটা হতেই থাকবে। ঠিক, বেশ, তাহলে আমরা যে প্রসেসে ট্রিটমেন্টটা করি, আগে লাইফস্টাইলটাকে স্টাডি করে সেটা কারেকশন করার চেষ্টা করি, ওখানে 50% একটা বাচ্চা স্টেবল হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের যে ট্রিটমেন্টে ঘাড়ানা, সেখানে ওর অ্যালার্জি যে হয়েছে ওটা কিন্তু হোমিওপ্যাথিতে কোনো বিবেচ্য সাবজেক্ট নয়। হোমিওপ্যাথি সবসময় ট্রিটমেন্ট করে পেশেন্টে, নট ডিজিজ। ওকে, অর্থাৎ ওর অ্যালার্জিটা আসার পিছনে কারণটা কি, মানে ওর
জেনেটিক্যাল হিস্ট্রি থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে ওর লাইকিং ডিসলাইকিং থেকে শুরু করে একটা মেন্টাল ম্যাপিং তৈরি করা হয়, গ্রাফিক্স, সেখান থেকে ওকে মেডিকেশন করা হয়। তখন দেখা গেল যে ওর যদি অ্যালার্জি প্রবলেমটা ছিল সেটা তো কমতে শুরু করলেই, ওর যদি অ্যাসোসিয়েটেড আরও কিছু প্রবলেম থাকে দেখা গেল সেগুলোও আস্তে 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 চলে গেল। কিন্তু পেশেন্ট ওই ডিজিজের কারণে আবার একটা ডিজিজে পড়বে সেটা কিন্তু হলো না। ঠিক। ঠিক আছে, তাহলে কি অ্যান্টি অ্যালার্জিকের প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। সিভিয়ার অ্যালার্জি, এখনই হয়তো পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে, শক হয়ে যায় অ্যালার্জি থেকে। খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু অ্যালার্জি। আমরা যেভাবে নিই অ্যালার্জিটাকে, এটাকে বলা হয় অটো ইমিউন ডিসঅর্ডার। শরীর নিজেই বিষ তৈরি করতে শুরু করলো আমি এমন কিছু ভুল করেছি তার কারণে। ওকে। আমার শরীর আমাকেই মারছে। এটা কি কারণে হতে পারে? আমি এমন কিছু ক্রাইম করছি যে ক্রাইমটার ক্ষমা হয় না, যেটা পারমিটই করছে না, ও পারমিট করছে না। এবং দুটো সেল যখন পাশাপাশি থাকে তারা ডান্সিং মোডে থাকে। ওকে, এটাই কিন্তু নর্মাল ফেনোমেনা। আমি তাকে কি করেছি, এমন কিছু ইনফরমেশন প্রোভাইড করেছি, এমন কিছু সাবস্টেন্স দিয়েছি যে ওরা নিজেদের মধ্যে এনিমি হয়ে গেছে, একে অপরকে খেতে শুরু করলো, শুরু হয়ে গেল অ্যালার্জি। কিন্তু অ্যালার্জিটাকে আমরা কী ভাবি, এটা কোনো ব্যাপারই না, কিন্তু এটা বিরাট ব্যাপার। এখান থেকে আপনি ফাইনালি খুব বড় ধরনের অ্যাজমার পেশেন্ট হয়ে যেতে পারেন। এখান থেকে আপনার লাংসের বড় সমস্যা হয়ে যেতে পারে। এখান থেকে আপনি ওবেসিটিতে চলে যাচ্ছেন, আপনার মুড সুইং হয়ে যাচ্ছে, আপনার স্ট্যামিনা কমে যাচ্ছে, আপনি একটার পর একটা, কিন্তু কারণ অটো ইমিউন ডিসঅর্ডারটা কন্টিনিউ করছে। কিন্তু আপনি একটা সিমটমকে প্রজেক্ট করে তার উপরে কাজ করছেন, বাকিগুলো কিন্তু স্লোলি আপনাকে আস্তে 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 ঘিরে ফেলছে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে। এটা তো ডাক্তার না হলেও বোঝা যায় যে আমি রেগুলার ধরুন চিকেন নিচ্ছি, তা আমি রেগুলার চিকেন নিয়ে আমার যদি সেটা ডাইজেস্ট করার বা বডি পারমিট না করে, তাহলে আমার সেখানে কী করা উচিত? আমি অ্যাটলিস্ট তাকে এটা করতে পারি যে চিকেনটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমি আমার ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে যখনই আমি একটু হয়তো যোগা প্রাণায়ামের দিকে ধ্যান দিতে শুরু করবো, তখন পেশেন্টটা নিজেই বলে যে আমি এগুলো করেছি তাতে আমার একটু কম লাগছে দেখছি। কিন্তু মানুষের একটা জেনারেল নেচার হয়ে গেছে, আমি আগের পডকাস্টেও বলেছি যে মেডিসিন আছে মানে আমার এটা রাইট আছে, আমি যা খুশি করতে পারি। ঠিক। এই যে ডেয়ারিং অ্যাটিটিউড, এটা কিন্তু শরীর কখনোই মেনে নেবে না। এই আপনার প্রসঙ্গ শুনে একটা ব্যাপার খুব মনে পড়ে, কমন একটা ওয়ার্ড, লেট নাইট পার্টি বা আদার্স কিছু, ঠিক আছে কালকে অ্যান্টাসিড খেয়ে নেবো, মানে বা একটু বেখাওয়া হয়ে গেল, ঠিক আছে মেডিসিন নিয়ে নেবো, চাপ হবে না। তো এই ব্যাপারগুলো থেকে যায় এবং যার ফলে আমরা আমাদেরই ক্ষতি করছি। একদম। আপনি অ্যালার্জির কথা বলছেন, অ্যালার্জির কিছু ফুড আছে যেটা খুব হয়, যেমন আমি লাস্ট দিনই আমার ওয়াইফের ক্ষেত্রে দেখলাম যে বেগুন খেলো, তারপরে বেশ সেখানে ফুলে গেল এবং ইচিং হচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমরা দেখলাম ওটা অ্যালার্জি। তো এইসব ফুডের ক্ষেত্রে কেন হয় এবং এর থেকে সাবধান কীভাবে হওয়া যেতে পারে? আর একটা লাস্ট বিষয়, সেটা হচ্ছে এটা কি আমাদের খুব সিরিয়াস নেওয়া উচিত এই পার্টটাও? এবার এখানে আপনাকে একটা অবাক করা কথা বলি। ধরুন ওটা বেগুন ছিল সাপোজ, বেগুন ছিল, ঠিক, বেশ, শীতের সময় বেগুন খুব একটা পপুলার ভেজিটেবলসের মধ্যে একটা পড়ে। তা ওই বেগুন তো আরও লোকে খাচ্ছে, তার হচ্ছে না তো? না, আমি খেয়েছি সেম সেদিন রাতেই। তাহলে বেগুনটা দোষ নয়, ও, সেই ব্যক্তির কোনো ফল্ট আছে। ওনার ব্লাড অ্যালার্জিক হয়ে যাওয়ার জন্যে নাইজি লেভেল হয়তো বেশি আছে বা ইসোনোফিল বেশি আছে, উনি ওইটাতে রিয়্যাক্ট করছেন বেশি। তো ওনার দেখা যাবে যদি স্টাডি করা যায় যে পেটে কোনো সমস্যা হয়তো ওনার পাওয়া যেতে পারে, বা হয়তো দেখা গেল যে তার অন্য কোনো অর্গানে অন্য কোনো প্রবলেম আছে, সেটার একটা সিগনাল বডি আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে আমি কিন্তু এই মোডে আছি, আমাকে তুমি এখন থেকে ঠিক করে নাও। এইটা যদি আমি বুঝতে দেরি করি তখনই আমার হয়ে যায় বিড়ম্বনা। অনেকে বলে আমার হঠাৎ করে না ওর ক্যান্সার হয়ে গেছে। হঠাৎ করে হয় না, কখনো না। আপনি তার হিস্ট্রি নিন, এরকম ধরনের কিছু একটা ফল্ট পাবেন যেখানে সে একটা কোনো মেডিকেশন হয়তো প্রপার ডায়াগনোসিস ছাড়াই চলছে বা ম্যানেজ হচ্ছে, বা কোনো এমন একটা স্ট্রেস, হিডেন স্ট্রেস আছে যেটা সে কাউকে শেয়ার করতে পারছে না, সেটা চলছে, তার একটা বড় ধরনের অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে। আমাদের ট্রিটমেন্টের ম্যাক্সিমামটাই কভার করে মাইন্ড। কারণ দেখুন আপনার বডিটাকে কে চালাচ্ছে? আপনি। আচ্ছা, আপনি মানে কে? মাইন্ড অ্যান্ড বডি। ওকে, আমরা সারাদিন যে চিন্তাটা করি কিসের জন্য করি? শরীর, একদম ভালো থাকার জন্য। ভালো থাকাটা কাকে নিয়ে? শরীরকে নিয়ে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে অ্যাকচুয়ালি ভালো থাকাটা মনকে নিয়ে। আপনাকে খুব ভালো একটা অফিস গিফট করা হলো, খুব ভালো একটা কোম্পানির আপনি সিইও হয়ে গেছেন,
কিন্তু আপনার বারবার মুড সুইং করছে, আপনার রাগ হয়ে যাচ্ছে, আপনি কি ভালো আছেন? ভালো নেই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী চাই? ভালো থাকার মানেটা আমরা এটাই মিন করি যে আমি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে চাই। ওকে, তো মন ভালো করার জন্য আমি 24 ঘন্টায় কী করি? কিছুই করি না। আমার প্রচুর কর্পোরেট পেশেন্ট আছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা জবের বাইরে আপনি নিজের জন্য কী করেন? প্রথমেই এক্সকিউজ দেয় আমার টাইম নেই। টাইম কিন্তু আছে, টাইম নেই এটা নয়, টাইম আছে। কিন্তু জব করতে করতে তার কখনো মনে হলো যে এই জবটাই আমার জীবন। ওকে, তা তো নয়। আমাদের প্রত্যেকের মাইন্ডের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা নিয়ে আমরা জন্মাই। কীরকম ধরনের প্যাটার্ন দেখবেন, বাচ্চাদেরকে দিয়ে যদি বলি যে একটা বাচ্চা সে এক মনে একটা গাড়ি নিয়ে খেলতে পছন্দ করছে, সে কিন্তু দলবল পছন্দ করছে না। আবার একটা বাচ্চা দেখবেন সে যতক্ষণ একটা দল পাচ্ছে তার ভাল লাগছে না, সে সবসময় হই হুল্লোড় হুড়োহুড়ি এগুলো তার খুব পছন্দ। বেশ, আবার একটা বাচ্চাকে আপনি দেখুন, সে ড্রয়িং করছে তো ড্রয়িং করেই যাচ্ছে। আবার একটা বাচ্চাকে দেখুন, সে খুব ফুডি, শুধু সার্চ করছে কোথায় খাবার আছে। এই যে ঘটনাটা চলছে, এগুলো থেকে প্রুভ করছে যে প্রত্যেকের মাইন্ডে প্যাটার্ন আলাদা। আমরা যখন হোমিও ট্রিটমেন্ট করি, আমরা মানুষের মাইন্ডের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করি। এবং প্রত্যেক ব্যক্তি মানুষের যেটা কাজ, সেটা হচ্ছে যে তার জীবিকাটা হচ্ছে তার রুজির জন্য। ওকে, তার বিনোদন কিসে হয় সেইটা সার্চ করে সেই কাজ নিয়মিতভাবে তার কিছু কিছু করার দরকার আছে। এটা আপনি যখনই করছেন তখন মাইন্ড হ্যাপি হরমোন রিলিজ যখন বাড়িয়ে দিচ্ছে, আপনার শরীরে যে কোনো অসুখ থাক না কেন বেরিয়ে যাবে, ও আপনা থেকেই হিল হয়ে যাবে। এটা আমরা বিশ্বাসই করি না। আমি আপনার কথা রিলেটেড বলে আমি আমার কথা একটা বলছি। মানে আমি একটা সারসঙ্গে বলি, সেটা হচ্ছে আমি যদি পজিটিভ থেকে আমার রোগব্যাধি কম হবে। ইজ ইট? একদম। আমি নিজের উপরে অ্যাপ্লাই করি, মানে এই বিষয়টা আমি কোনো কিছুতে না মানে ডিসঅ্যাপয়েন্টেড হই না, যে কোনো ব্যাপার ডিসঅ্যাপয়েন্টেড হই না। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমি সবসময় পজিটিভ থিঙ্কিং। আমাকে আমার টিম বলে এটা হবে না, আমার হয়ে যাবে, ডোন্ট চাপ, হয়ে যাবে এটা। আর থার্ড থিং হচ্ছে আমি অসুস্থ, আমার শরীর খারাপ হলে মনে হয় না আমি শরীর খারাপ হয়েছে। তো এইটাই কি কারণ স্যার? পজিটিভ থাকলে, আপনি যেটা বললেন, পজিটিভ থাকলে রোগব্যাধি কম হবে, ভালো থাকা যাবে, এইটাই কি বিষয়? আপনি যেটা করছেন এটাই হচ্ছে অ্যাবসলিউট ওয়ে অফ থিঙ্কিং। ওকে, এটা যে করবে সেই সুস্থ থাকবে। শরীরকে আমি যখনই মেসেজ দিলাম যে আমি হ্যাপি, আমি হ্যাপি, শরীর আরও হ্যাপিয়ার হওয়ার জন্য অ্যাক্টিভিটি করা শুরু করবে। এবং এটা ম্যানিফেস্টের সাথেও কাজ করে একদম। মানে আমাকে যে কেউ জিজ্ঞাসা করেন, মানে আপনিও দেখেছেন, যখনই যে আমি ভীষণ ভালো আছি, মানে আমার মুখে আজ পর্যন্ত আই থিঙ্ক কেউ শোনে না যে আমি খারাপ আছি। আমার মনে হয় না খারাপ আছি। ছোটো ছোটো যে ইস্যুগুলো হয় সেটা মনে হয় অ্যাটলিস্ট লাইফের পার্ট। চলো, Yes. এটা ভগবান মহাদেব তার কোনো কৃপার জন্য দিচ্ছে, চলো। বিজনেসে ভালো হোক খারাপ হোক, অলওয়েজ আমি হ্যাপি। তো এইটা হচ্ছে ভালো থাকার সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটার সাথে আমি ডিসকাস করছি, সুস্থ থাকার মোস্ট পার্ট। একদম মূল মন্ত্র হচ্ছে আপনার হ্যাপিনেস। ভালো থাকুন। আমি প্রথমেই আলোচনার শুরুতেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে বাচ্চাকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ঠিক। আমরা কিন্তু এটা করি না। আমরা কি করি, তাকে হয়তো একটা দামি খেলনা কিনে দিলাম, কি কোথাও একবার ঘুরতে নিয়ে গেলাম, কিন্তু বাচ্চার হ্যাপিনেসটাকে আমাকে স্টাডি করতে হবে যে ও অ্যাকচুয়ালি অনাবিল আনন্দ যেটাকে বলা হয় সেটা কোথায় পাচ্ছে? সেটা ও কোথায় পায়। রিসেন্ট একটা নতুন ধরনের ডেঞ্জার দেখতে পাচ্ছি, যেটা মানে ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে। সেটা হচ্ছে যে বাচ্চারা আইসোলেট হয়ে যাওয়ার জন্যে অটিজমের সংখ্যা ভীষণভাবে বাড়ছে। ডিলেড স্পিচ, ডিলেড ওয়াকিং, এরকম ধরনের অনেক ধরনের সমস্যা কিন্তু শিকার হচ্ছে এখনকার বাচ্চা। কেন? আমি প্রথমেই বলেছি শৈশব টোটালি চুরি গেছে। একটা বাচ্চা যে কথা বলা শিখবে, তো তাকে কথা শুনতে হবে। তো একদম শুনতে হবে, বলতে হবে। তো পেরেন্টসরা দুজনেই চলে গেছে ডিউটিতে, মেইডের কাছে রেখে দিয়ে সাপোজ, তো ও কথা কোথায় শুনবে? এবং তার থেকে বড় কথা, প্যারেন্টস কিছু কাজ করছে, ফোন দিয়ে দিচ্ছে হাতে। হুম। নিজে ফোন ঘাটছে, ওকে ফোন ঘাটছে, বাচ্চা তো পরে কথাও শিখবেই। তো কথা বলা তার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে বা অনেক সময় হচ্ছে না। তো এগুলো কিন্তু আমাদের একটু টেক কেয়ার করার সময় এসে গেছে। যদি না করি তাহলে দেখা যাবে ওই সমস্যাটা নিয়ে আমার আগামী 30 বছর কেটে গেল। অটিজমের সঙ্গে প্রচুর বাড়ছে, এই নিয়ে আপনি ডিটেলসে যদি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে অটিজম যে বাড়ছে, এর জন্য আমাদের এখনকার দিনের ফুড হ্যাবিট অনেকটা দায়ী। ফুড হ্যাবিট ওখানেও তাই? হ্যাঁ, ওকে। কারণ যিনি জন্ম দিচ্ছেন সেই মা, তিনি কী ধরনের মুড নিয়েছিলেন ডিউরিং প্রেগন্যান্সি এবং তিনি কী ধরনের অ্যাক্টিভিটি করেছেন, সেগুলো সবই কিন্তু কাউন্ট হবে তার বাচ্চার ক্ষেত্রে। হ্যাঁ, এত বড় এফেক্ট হবে। তার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। শিওর। পৃথিবীর বেস্ট ব্রেনদের মধ্যে কিন্তু ইসরায়েলিদেরকে ধরা হয়। ঠিক। তা আপনি যদি ওদের প্রেগনেন্সি কালচারটাকে স্টাডি করেন,
খুব কঠিন কঠিন অঙ্কের বই দিয়ে এবং আরও অনেক কিছু পাজল, অনেক ধরনের ফুডস, সেগুলো দিয়ে কিন্তু তার টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটা তাকে অ্যাবসলিউটলি ফ্রি রাখা হয় না। ফ্রি মানে এইভাবে এনগেজ রেখে তার প্রেগনেন্সিটাকে কিন্তু কন্টিনিউ করা হয়। স্ট্রং করা বেসিক্যালি। ওকে, তো মা তখন কিন্তু অ্যাবসলিউট পজিটিভ থিঙ্কিং দিয়ে পুরো 10 মাস কাটাচ্ছে, তার বাচ্চাটা কেমন হবে? আমার কান্ট্রিতে কি হচ্ছে, মা হয়তো একটা কোনো জবে আছেন, উনি জবে যাচ্ছেন, জব থেকে আসছেন, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, উনি হয়তো কোনো অ্যাডিকশন করছেন বা করছেন না, উনি রাত জাগছেন, ঠিক আছে, উনি মোবাইল স্ক্রল করে নেগেটিভ কোনো নিউজ দেখছেন, নিউজ ফিড করছেন, ওগুলো সব তো বেবির কাছে যাচ্ছে। এরপরে আছে প্রচুর রেডিমেড ফুড, যে ফুডগুলো নেওয়ার জন্য বাচ্চার কিন্তু তার ডেভেলপমেন্টে প্রচুর প্রবলেম এসে যাচ্ছে। সবটা ইন ডিটেল বলা সম্ভব নয় অন ক্যামেরা, কিন্তু এটুকু বুঝতে হবে যে ওই সময় আমি যদি একদম সাত্ত্বিক আহার যেটাকে বলা হয়, যেগুলো খেয়ে আমি খুব ভালো ডাইজেস্ট করতে পারি এবং আমার ঘুম ভালো হবে, আমি অ্যাংজাইটি ফেস করবো না। মেইন যেটা কারণ অটিজম মানে কি বলুন তো, অ্যাকচুয়ালি দেখবেন বাচ্চাগুলো খুব হাইপার অ্যাক্টিভ থাকে। হ্যাঁ ঠিক। তা আপনি কখনো দেখেছেন যে কোনো একটা সাত্ত্বিক মানুষ সে লোককে মানুষ খুন করে বেড়াচ্ছে, মানে যে সাত্ত্বিক আহার নেয়? না, এটা তো প্রুফ, আমাদের তো সনাতনী পদ্ধতিতে এটা বলাই হয়েছে যে আপনি কী ধরনের খাওয়া নিচ্ছেন সেই ধরনের মুড হয়ে যাবে আপনার, বা আপনার অ্যাটিটিউডটা সেভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যখন ওরকম ধরনের খুব অ্যাজিটেশন দেওয়ার মতো খাবার খাচ্ছেন, খুব রিচ, খুব অয়েলি, প্রচুর ননভেজ আছে, এরকম লাগাতার খাচ্ছেন, আপনার তো অ্যাজিটেশন হচ্ছে। ওই অ্যাজিটেশন তো আপনার বেবি ফেস করেছে, একদম। প্রেগনেন্সিতে করেছে, পরে গিয়ে তার রেজাল্ট দেখা যাচ্ছে। তো যে কারণে এখন দেখা যাচ্ছে যে অটিজম এবং হাইপার অ্যাক্টিভ বেবির সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি, যেটা আমরা আগে, আজ থেকে 5 বছর আগেও এতটা দেখিনি। এটা যে রেটে বাড়ছে, এবং এর পিছনে তখন বাবা মায়ের ভীষণ একটা স্ট্রাগল হয়ে যায়। তাকে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, বিহেভিয়ারাল থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, ঠিক হচ্ছে এটা। এবং এই অটিজমের ক্ষেত্রেও কিন্তু আমাদের অল্টারনেটিভ থেরাপিতে ভালো ট্রিটমেন্ট আছে। ওকে। হোমিওতে এর খুব ভালো রেসপন্স হয় এবং ভালো ট্রিটমেন্ট আছে। তো এই ট্রিটমেন্টটা একটা টিম ওয়ার্ক, মানে মেডিসিনাল পার্টটা হয়তো আপনি হোমিও নিলেন, পাশাপাশি আপনি স্পিচ থেরাপিস্ট, বিহেভিয়ারাল থেরাপি এদের সঙ্গেও কাজ করলেন, তো খুব তাড়াতাড়ি ওখান থেকে ওকে বের করা যায়। রিকভারি হয়ে যাবে। হ্যাঁ, আমার সঙ্গে এই মুহূর্তে কয়েকটা বেবি আছে, আমি দেখছি তাদের কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। বাহ। ঠান্ডায় বাচ্চাদের আরেকটা সমস্যা যেটা বড় হয় সেটা হচ্ছে টনসিল ফুলে যাওয়া, হুম, তাই তো? এর রেমেডি কী আছে আর এর হওয়ার কারণ কি? দেখুন, টনসিল অ্যাকচুয়ালি আমাদের দেহের পুলিশম্যান বলতে পারেন। মানে যে কোনো ইনফেকশন ভিতরে যাওয়ার চেষ্টা করছে, ও ওটা একদম ডেলিভারেটলি নিয়ে নেয়, প্রোটেকশন। ফলে এমন ভাবার কোনো কারণ নেই যে টনসিল ফুলেছে মানে আমরা খারাপ কিছু হলো। ও ইনফেকশনটাকে ভিতরে গিয়ে হয়তো আরও বেশি বিপদে ফেলতো আমাকে, সেইটা ও প্রোটেক্ট করে দিল। এবার এটা হওয়ার পিছনে ধরুন কোনো কাফ অ্যান্ড কোল্ড থেকে হতে পারে, ফ্লু থেকে হতে পারে, কারো হয়তো দীর্ঘদিনের ঠান্ডা ধাত আছে সেখান থেকে হতে পারে। তো যে কারণেই হোক না কেন, এগুলোর কিন্তু খুব ভালো প্রতিকার আপনি হোমিও ট্রিটমেন্টে পেতে পারেন, এবং খুব ভালো ভালো মানে খুবই ভালো ট্রিটমেন্ট হয়, যে এগুলো রেকার করে না। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে আফটার 15 কি 16 বছর বয়স পর থেকে তাদের থাইরয়েড আক্রান্ত হচ্ছে, এবং সেই মেডিসিনটা তাকে কন্টিনিউ খেতে হচ্ছে। বলছে থাইরয়েডের রিকভারি নেই, এটা ম্যানেজেবল। আপনি যে বয়সটা বলেন আরও কম বয়স থেকে ওটা শুরু হয়ে গেছে, 10-12 থেকেও আরও নিচে, আরও নিচে। আরও নিচে। এবং আপনার হয়তো অবাক লাগবে যে আপনি যদি এখনকার দিনে 3-4 বছরের বাচ্চাগুলোকে ফলো করেন, ওদের মধ্যেও দেখবেন স্ট্রেস শুরু হয়ে গেছে। যে কোনো হরমোনাল ডিস্টারবেন্স হওয়ার পিছনে একটা বড় কারণ স্ট্রেস। আরও নিশ্চয়ই অ্যাসোসিয়েটেড কারণ থাকবে, জেনেটিক্যাল কজ থাকতে পারে, বা হয়তো তার কোনো ফুড হ্যাবিটে তো গন্ডগোল থাকতেই পারে, যে ফুড হ্যাবিটগুলো এখন বাচ্চারা নিচ্ছে, এখান থেকে হরমোনাল ডিস্টারবেন্স ভেরি কমন, কোনো অবাক করা ব্যাপার না। ওকে। তো এই যে বাচ্চাদের রেস্ট্রিক্টেড লাইফ, এটা করো না, এটা হবে না, কেন করেছো, সবসময় কৈফিয়ত এবং বাচ্চাদের লাইফটাকে রেস্ট্রিক্টেড করা, এটা কিন্তু ওদের যে মেন্টাল প্যাটার্ন তার পুরো পরিপন্থী। ওকে। আপনি আপনার শৈশবে যদি ফিরে যান, তাহলে আপনার শৈশবটা কেমন ছিল? এরকম রেস্ট্রিক্টেড ছিল না কি? না, খেলে বেড়াও, দূরে বেড়াও, শুধু সন্ধ্যাবেলা এসে বাড়ি ঢুকে যাও, সূর্য ডোবার সাথে সাথে বাড়ি আসো, এসে পড়তে বস। এখন হচ্ছে 24 ঘন্টা কিন্তু ম্যাপিং করা আছে। এই সময় গিটার, এই সময় পড়াশুনো, এই সময় স্কুল, এই সময় সুইমিং, এই সময় জুম্বা। একদম। তার মানে তাকে ধরে আপনি সেই একটা উটকে যেভাবে টেনে বেড়ান, আপনি ওরমভাবে বেড়াচ্ছেন। তো ওর কি, ওর মেন্টাল হেলথ কী অবস্থায় আছে, কখনো খবর নিয়েছেন? এই বাচ্চাটাই যখন একটা টেন্টেটিভ এজে পৌঁছাচ্ছে, ধরুন 13-14, তখন দেখবেন ও আর কোনো কথা শুনছে না আপনার, যেটা এই জেনারেশন এখন প্রায়ই দেখতে পাবেন।
কারণ ওর ভিতরে ওইগুলো কিন্তু সব জমা হয়ে আছে। ও এবার কিন্তু বার করতে আপনাকে ফিক্সড ডিপোজিট এবার রিটার্ন করছে একটা একটা করে, রাইট? সেই জন্য আমি বারবার একটা কথা হাইলাইট করতে চাইছি যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে ট্রিটমেন্ট করুন। ওকে, আগে বন্ডিংটা ঠিক করুন আপনার সঙ্গে বাচ্চা, যাতে সে সব কিছু শেয়ার করতে পারে, তার কষ্ট হলে, তার কোনো কিছু ভালো লাগলে। এবং আমি এখানে একটা টিপস দিই মায়েদের জন্য অন্তত পক্ষে। আমরা ডিরেক্ট একটা মানুষকে হার্ট করি তো, এই তুমি এটা ভেঙে ফেলেছো, তুমি এটা খারাপ করেছো। স্যান্ডউইচ ক্রিটিসিজম বলে একটা ক্রিটিসিজম হয়, ওকে, খুব ইন্টারেস্টিং, যেটা যে কোনো বয়সের মানুষের জন্য অ্যাপ্লিকেবল এবং দারুণ কাজ করে। যেমন আমি বললাম যে রিপনদা আপনার কিন্তু এইটা খুব খারাপ লেগেছে আমার, এটা আপনার শুনতে নিশ্চয়ই খারাপ লাগলো তো? তো আমি ফার্স্ট আপনি বললাম যে যা, আপনি এই যে হেয়ার স্টাইলটা করেছেন এটাতে কিন্তু আপনাকে দারুণ লাগছে, আপনি এটাই মেনটেন করবেন, এইটাতে মনে হচ্ছে আপনাকে বেস্ট লুক দিচ্ছে। তো আমি এটা দিয়ে শুরু করলাম। তারপর বললাম যে ওই দিন আপনি যেভাবে বললেন ওইটা আমার একটু খারাপ লেগেছে। এগেন আমি বললাম যে আপনি এই যে এরকম একটা জায়গা থেকে এরকম একটা অর্গানাইজেশন বিল্ড করছেন, আই অলসো ফিল প্রাউড অফ ইউ। আপনার কি মনে হলো আপনাকে ক্রিটিসাইজ করেছি? না, কিন্তু আমি করেছি, এবং আপনিও সতর্ক হয়ে গেলেন যে নেক্সট টাইম আমি আর এরকম বলবো না। একে বলা হয় স্যান্ডউইচ ক্রিটিসিজম। ওকে, এই প্রসেসে যদি আমরা কোনো মানুষকে ক্রিটিসাইজ করি, সে যেই হোক না কেন, সেটা কারেকশন করা সম্ভব। কিন্তু বেবিরা কি সেটা বুঝতে পারে? হ্যাঁ। বাচ্চারা কি সেটা বুঝতে পারে? হ্যাঁ, সেটাও পারে। আপনি যখন একটা বাচ্চাকে 5টা বাচ্চার সামনে কোনো কারণে হ্যারাসমেন্ট করলেন, ও কিন্তু মেন্টালি পুরো কুঁকড়ে গেল, কনফিডেন্স লো হয়ে গেল। এবং ওটা ওর অনেক দিন মনে থাকবে। টিচারদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি লাগু। হ্যাঁ, তো স্যান্ডউইচ ক্রিটিসিজম যখন আপনি শুরু করলেন, তখন আপনার সঙ্গে আপনার বাচ্চার বন্ডিং কিন্তু আরও স্ট্রং হতে শুরু করবে, এবং আপনি ফিল করতে পারবেন যে ও কি চায়। আমি এই প্রসঙ্গে একটা আপনাকে মানে একদম ঐতিহাসিক একটা ঘটনা বলি, যা পৃথিবীকে চেঞ্জ করেছে। যেমন টমাস আলভা এডিসন, একদম পিছিয়ে পড়া বাচ্চা, বেশ। তো আজকে টমাস আলভা এডিসনকে কার জন্য চেনা গেছে? তার মায়ের জন্য। ওকে, সো মা হওয়াটা কিন্তু অতটাও সহজ কাজ নয়। আমরা যেটা বলি যে আমি ওর মা, ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। এবং টমাস আলভা এডিসন যখন স্কুল থেকে ফিরে এসে চিঠিটা দিলেন, মা যখন অঝরঝরে কাঁদছেন, তখন বাচ্চা জিজ্ঞেস করছে, মা কী লিখেছে চিঠিতে? তো মা বললেন যে তুমি এত ব্রাইট, এত ইন্টেলিজেন্ট যে তোমাকে পড়ানোর কোনো টিচার ওখানে নেই, আমি তোমাকে পড়াবো। এতে কি হলো? কনফিডেন্সটা বাচ্চার কিন্তু 100 গুণ বেড়ে গেল। একজন জেনারেল মা হলে কি করতেন? বকাবি করতেন, তোর জন্য আজকে আমাদের সবার মান সম্মান চলে গেল, তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তো বেশি। হ্যাঁ, রাইট। তো ওই যে উনি অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটাকে ম্যানেজ করে দিলেন, পরবর্তীতে কিন্তু টমাস আলভা এডিসনের এই যে নিজেকে তুলে ধরা, ওই কনফিডেন্স বিল্ডিং এবং ওই ডেডিকেশনের কিন্তু মালকিন হচ্ছে ওর মা। সো স্যান্ডউইচ ক্রিটিসিজম আমরা যদি প্রত্যেকটা বাচ্চাকে করি, সে যত বেয়ারা বাচ্চাই হোক, সে কিন্তু আস্তে 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 আমরা বসে চলে আসবে। লাইক 90s বাচ্চা, মানে বাচ্চা যদি কিছু করতো মা উল্টে পেটাতো। মানে ব্যাপারটা কি, মানে বাড়িতে বললো যে টিচাররা মেরেছে, তার মানে তুই কিছু করেছিস, উল্টে মার। তাতে গেলো ও বললো যে আমি ভুল করছি, মানে আমাদের মানে আমরা ভুল করছি, আমাকে ঠিক করতে হবে। এখনকার মার ব্যাপারটা উল্টো, মা বাবাদের যদি বলে স্কুলে মেরেছে তো স্কুলে প্যাটার্ন চলে যাচ্ছে, এরকম অনেক ব্যাপার আছে। এর ফলে বাচ্চারা কনফিডেন্স পাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এখানে, যে তার মানে আমি ভুল হতে পারি না। তো এইটা কি একটা লজিক? এটা একটা লজিক। ওকে, এবার এই যে স্ট্রেসটা ডিফারেন্ট ওয়েতে আমি ওর মধ্যে আস্তে 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 জেনারেট করে দিলাম, ওই স্ট্রেসটা রিলিজ করবে কোথায়? ওর তো কোনো অপশন নেই, সেটা শরীরের দিক দিয়ে যাবে। তখন ওর রিলিজিংয়ের এখন একটা জায়গা আছে, সেটা হচ্ছে মোবাইল। ওইটাকে ভুলে থাকার একটু চেষ্টা, টেলিভিশন মানে স্ক্রিন, সামহাও স্ক্রিন। তো স্ক্রিনে গিয়ে সে নিজেকে একটু ভুলে থাকার চেষ্টা করছে। ওইটা যদি সে ভোলার জন্য তাকে কিছু পরিবেশ দেওয়া যায়, যেমন একটা তাকে অ্যাসোসিয়েশন দেওয়া হলো, যেখানে সে হয়তো ফুটবল খেলতে চলে গেল, 2 ঘন্টা খেলে ধুলে চলে এলো, তার আস্তে আস্তে ওটা রিলিজ হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু নেই। না, তো ওইভাবে স্ট্রেসড হতে হতে জাঙ্ক ফুড নিতে নিতে তার হরমোনাল গ্ল্যান্ডগুলো অকেজো হয়ে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে, মানুষ ভুলে গেছে যে এগুলোকে কিন্তু রিভার্স করা যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই করা যায়, কারণ তাদের তো যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি যেমন ঘটে, তাড়াতাড়ি রিভার্স করা যায়। বডির মধ্যে সেই মেকানিজম আছে। তার লাইফস্টাইল কারেকশন করে দিন, তাকে কিছুদিন অল্টারনেটিভ থেরাপির মধ্যে রাখুন, একটু যোগা করান, আর ডেফিনেটলি তার চলা বলা এবং আনন্দের দিকে একটু ধ্যান দিন, ব্যাস ওখান থেকে সে বেরিয়ে চলে আসবে। ওটা তো ডিজিজ নয়, ওটা কি বলছে? ডিসঅর্ডার। ডিসঅর্ডার। তো ওটাকে আপনি অর্ডারে নিয়ে আসুন,
ডিজিজ আর ডিসঅর্ডারের মধ্যে ডিফারেন্স এখন কিন্তু মানুষ বারবার গুলিয়ে ফেলছে। আমি আগের পডকাস্টেও বলেছি যে যেটা ডিজিজ সেটা রোগ, সেটা সারবে বা সারিয়ে দেওয়া যাবে, কিন্তু যেটা ডিসঅর্ডার সেটাকে অর্ডারে আনা যাবে, রিভার্স করানো যাবে যদি আপনি রাজি থাকেন। আমরা মেইন যেখানে ছিলাম থাইরয়েডে, বড়দের ক্ষেত্রে সেম কারণ, একদম সেম। এর কিওর কি আছে? এর রিভার্স কিওর তো আমরা বলতেই পারবো না, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ল আছে সেটাকে আমাকে ওবে করতে হবে, কিন্তু এগুলো রিভার্স করা যায়, মানে আপনি ওই সিস্টেম থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। ওকে, আপনি একটা ডায়েট প্রোটোকল ফলো করলেন, কিছু আপনাকে ব্রিদিং এক্সারসাইজ দেওয়া হলো, সেগুলো আপনি ফলো করলেন, কিছুদিন হোমিও ট্রিটমেন্ট করলেন, দেখবেন আস্তে 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 আপনার থাইরয়েড গ্ল্যান্ড ফাংশন শুরু করে দিয়ে। ওকে, ওকে, তার মানে আপনি তো ওটাই চেয়েছিলেন যে আমি যেন থ্রু আউট দ্য লাইফ মেডিকেশনের মধ্যে না থাকি, আপনি ওখান থেকে বেরিয়ে চলে এলেন। অনেক বাচ্চা আছে যারা খুব ইমোশনাল হয়, জাস্ট আমি কিছু বললাম কেঁদে দেয়, সেটাই কোনো অসুস্থতার জন্য নাকি তার ভেতরে যে ফাংশন সেটা ডিসব্যালেন্স হয়ে থাকছে? এটা দুটো পার্টে বলা যায়। যদি বাচ্চাটা একদম ছোট হয়, খুব কাঁদছে, তাহলে সেখানে আপনাকে একটু ইন্সপেকশন করতে হবে যে ওর পেটের প্রবলেম হচ্ছে কি না। ওকে, বেশিরভাগ দেখা যায় যে বাচ্চাদের পেটে আমরা যেটা কলিক পেন বলি, একদম হঠাৎ করে পেট মোচড় দিয়ে ব্যথা শুরু হয়ে গেল, সেই তীব্র চিৎকার শুরু করে দেয়, সেটা হতে পারে এবং হয়। ওকে, কেন হয়? কারণ ওই যে বললাম যে মায়েদের তখন ফুড হ্যাবিটগুলো সেইভাবে নেই, ঠিক, সেই ব্রেস্ট ফিডিং করার পরে বাচ্চার মধ্যেও তো অসুবিধা তৈরি হচ্ছে, তার ব্লোটিং হচ্ছে, তার হয়তো অ্যাসিডিটি হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, তো সে অটোমেটিক্যালি পেটের যন্ত্রণার জন্য সে চিৎকার করতে পারে। এটা গেল একদম মানে ছোট বাচ্চাদের কথা বলছি। ইনফ্যাক্ট যদি 7-8 বছর 10 বছর এরকম বাচ্চা, এদেরও যদি এই ধরনের কোনো ভুল থাকে যে সে তার খাবার দাবার ঠিক নেই, তাহলে সেও কিন্তু পেটের যন্ত্রণার শিকার হতে পারে। তার মানে কাদার একটা কারণ। আমি এই প্রসঙ্গে আমার একটা পেশেন্টের রেফারেন্স দিচ্ছি। পেশেন্টটা বয়স হচ্ছে এখন 12-13 বছর হবে, ক্লাস 7-10 পড়ে। ওর একটা নাভির নিচে ব্যথা হচ্ছে, যে ব্যথাটা কোনোভাবেই ডিটেক্ট করা যাচ্ছে না। ওকে, অনেকগুলো ডক্টরকে কিন্তু কনসাল্ট করা হয়েছে, কিন্তু ডিটেকশন হচ্ছে না যে কেন ব্যথা হচ্ছে। ভয় পেয়ে যাচ্ছে বাড়ির লোক, এবং এক এক রকম মতামত দিয়েছেন। কেউ বলেছেন নাভিটা একটু নিচের দিকে নেমে আছে, এই সেই এরকম। ফাইনালি আমি বাচ্চাটাকে স্টাডি করে যেটা রিভিল করলাম যে ওর ফুড হ্যাবিটে অনেকটা গণ্ডগোল আছে। এবং মজার কথা বলি যে ওকে জাস্ট প্ল্যাসিবো দিয়ে আমি টেস্ট করতে চাইলাম। প্ল্যাসিবো মানে যেখানে কোনো মেডিসিন নেই, মেডিসিন নেই, প্ল্যাসিবো দিলাম এবং ওর আমি ডায়েটটা কারেকশন করে দিলাম। এবং সেখানে একটা জিনিস অবশ্যই রেস্ট্রিক্ট করে দিলাম যে 6:30 পরে নো মিল। ওকে, ভারী মিল একদম বন্ধ। বাচ্চা কিন্তু আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে, পেইন আর হয়? ওই পেইন কিন্তু আর ফেস করছে না। ওকে, তাহলে এটাও কিন্তু একটা ডিসঅর্ডার ছিল। ওকে, ওকে, সেই জন্যে আপনি যে টেস্ট করলেই সব কিছু জেনে যাবেন বা সব রোগের রেমেডি করে ফেলবেন, সেটা সম্ভব না। সেটা কিন্তু কোনোভাবে এটা মানাই যায় না। কারণ হচ্ছে যে আপনি মনে দুশ্চিন্তা করছেন, এটা কি টেস্ট হবে? কোনো টেস্ট নেই। আপনার কাছের মানুষ কেউ হয়তো চলে গেছেন কি মারা গেছেন, আপনি সেটা নিয়ে ডিপ একটা স্ট্রেসের মধ্যে বা ডিপ একটা সরোর মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে মনের মধ্যে, এর কি মেন্টাল, এর কি টেস্ট হবে? সেখান থেকে আপনার শরীরে ক্ষতি হবে না? এই জন্যই তো হোমিও আগে মনের খবর নেয়, তারপর শরীরের খবর নেয়। আগে ইতিহাস খোঁজে। হ্যাঁ, এর জন্য অনেকে বিরক্ত হয়, আমি কবে কি করেছি। আরে বাবা, আপনি তো সেই মানুষটাই যেটা আগে কিছু করেছেন। ন্যাচারালি আপনি আগে যেটা করেছেন তার যদি এখন অবধি তার মানে তার একটা রেস রয়ে গেছে, তাহলে আপনি অটোমেটিক্যালি সেখান থেকেও তো অসুস্থ হবেন। ফলে তারও কারেকশন করার রেমিডি হোমিওতে পাওয়া যায়। আমরা মেইন টপিকে ছিলাম, সেখানে হচ্ছে কিছু বাচ্চা কেঁদে ফেলে, মানে ঘন ঘন কাঁদে, হঠাৎ করে কেঁদে, আর কিছু মানে ইমোশন হয়ে পড়ে, ইমোশনে চোখের জল বেরিয়ে যায়, কান্নে না কিন্তু তার ইমোশনাল চোখ মুখ থেকে ফুটে ওঠে। সেটাও কি কোনো তার হিস্ট্রিক্যাল কারণ থাকতে পারে না শারীরিক কোনো কারণ থাকতে পারে, এবং তার রিমেডি কী হতে পারে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। এক ধরনের বাচ্চা যে তাদেরকে আমরা বলি উইপিং ডিসপোজিশন, মানে ওদের চোখের জল যেন লেগেই রয়েছে। হ্যাঁ, বিশেষ করে যদি কন্যা সন্তান হয়, বেশি বাবা যদি কিছু বলেছে বা মা সাপোজ, কিছু বলেছে, ঠিক ঠিক, সঙ্গে সঙ্গে সে কিছু হয়তো বলছে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। একদম। অ্যাকচুয়ালি এখানে একটা স্লাইড ডিমার্কেশন আছে, সেটা হচ্ছে রাগ আর অভিমান। ও, ওর মধ্যে অভিমানটা অনেক বেশি, মানে এরা একটু বেশি নিজেকে প্যাম্পার্ড হতে ভালোবাসে। এই প্যাটার্নটা নিয়েও জন্মেছে। এটা আমি যখন জেনে গেলাম, তখন আমি যদি ওকে একটু প্যাম্পার করি, তাহলে ওর মেন্টাল হেলথটা কিন্তু ভালো থাকে। আচ্ছা, মানে আমরা ওকে ভয় দেখাবো না বা আমরা ওর ক্রস করবো না ওটাকে। ওকে ওই স্যান্ডউইচ ক্রিটিসিজমে যদি আপনি বলেন, ও সব কিছু মানবে আপনার, কিন্তু ওকে যদি ডাইরেক্ট হার্ট করেন, তাহলে ও কিন্তু পুরো উল্টো রাস্তায় যাওয়া শুরু করে দেবে। আপনি এই ছোট টিপসটা আমার মনে হয় অনেক প্যারেন্টসের
মানে মাথার হেডেকের কারণ দূর করলেন। মানে আপনার বক্তব্য হচ্ছে ও যদি ইমোশনটাকে ট্রিগার না করতে, ওকে স্যাঙ্গুইশ পদ্ধতিতে ওকে শাসন করতে হলে তাই করুন, বকতে হলে তাই বকুন, তাতে ওর ইমোশনটা স্ট্রং হবে। ইমোশন স্ট্রং হলে ইন ফিউচার ওর বডি হেলথ ভালো থাকবে আর মেন্টাল হেলথ ভালো থাকবে। ইজ ইট স্যার? একদম। ওকে, দারুণ। বেসিক্যালি আপনার সাথে কথা বলে টাইম কখন কেটে বোঝাই যায় না। মানে আমার এখন অনেক কিছু জানার আছে, যার জন্য আগেই বললাম সময় নিয়ে এসছেন। আমি এই প্রসঙ্গে একটা রেফারেন্স দিচ্ছি। ডক্টর বি.এম. হেগড়ে খুব প্রণম্য ডাক্তার উনি, এবং আমি ওনার একদম ব্লাইন্ড ফলোয়ার। ওকে, ওনাকে একজন জিজ্ঞেস করেছে, ওনার সেমিনার হয় প্রায়, ওনার সেমিনারে অনেক ডক্টররা সব থাকেন। একজন ইঞ্জিনিয়ার প্রশ্ন করছে যে আচ্ছা ডায়াবেটিসে কি করা যায়। তো উনি খুব মজা করে কথা বলেন, একজন বিদগ্ধ মানুষ, সারা পৃথিবীতে সেমিনার করেন। তো উনি বলছেন যে কিচ্ছু করতে হবে না, আপনি অন্যের জন্য কিছু করুন। হ্যাঁ, অন্যের জন্যে কিছু করুন, হেল্প করুন মানুষকে, আর একটু সাত্বিক আহারের মধ্যে চলে আসুন, আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। এটা সম্ভব স্যার? ইয়েস। ও মাই গড। কারণ ওটাও কিন্তু অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ে। অটোইমিউন ডিসঅর্ডার তখনই আপনার শরীরে আসছে যখন আপনার মধ্যে হিংসা, দ্বেষ, রাগ, অভিমান এগুলো সঞ্চয় হচ্ছে। কিন্তু যখন আপনি কারো সেবা করছেন, পজিটিভ ভাইব আসছে। যেমন আমি আপনাকেই বলি, আপনি একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, এখানে ধরুন 15 জন, 20 জন, 30 জন যারা আছেন, তো ইনডাইরেক্টলি আপনি তো সেবাই করছেন, এতগুলো ফ্যামিলির তো কাজে লাগছেন আপনি। ইটস এ ডিভাইন ওয়ার্ক। এরকম ধরনের কাজ যখন মানুষ করে তখন কিন্তু তার অসুস্থতা কমই হয়, যদি তার সেন্সটা এটা থাকে যে আমি আরও 200-500 লোকের আমি দায়িত্ব নিতে চাই, মানুষকে হেল্প করতে চাই। তখন ওই ভাইবসের জন্যে তার অরা এত ক্লিন হয়ে যাবে যে তার ডিজিজ হলেও সেটা অটো হিল হবে, সেটা স্টে করবে না। কিন্তু আপনি কনস্ট্যান্ট মানুষের যদি নেগেটিভিটি নিয়ে ভাবেন, পেছনে লেগে থাকে খুব বাংলা। হ্যাঁ, এবং দোষ ধরা, যেটা আমাদের মা শারদার কথা বলি, উনি বারবার একটা কথা বলেছেন যে যদি শান্তি চাও মানুষের সেবা। নিজের দোষ দেখো। আচ্ছা, যদি শান্তি চাও, আমরা সবাই কিন্তু শান্তির খোঁজেই ঘুরে বেড়াচ্ছি এত কিছু। ঠিক। তা যদি শান্তি চাও নিজের দোষ দেখো। আমরা কি করি, অন্যের দোষ সবসময় দেখছি, তাহলে আমি অশান্তি চাইছি, তো তাহলে মায়ের কথা আমি শুনলাম না। স্যার আপনি ডাক্তার না মানে স্পিরিচুয়াল লিডার বলুন তো? দেখুন, প্রথম আমি তো মানুষ। একদম। আচ্ছা, আমি সামাজিক জীব। আমরা কিন্তু অ্যাজ এ ডাক্তার হিসাবে কথাই বলছি না, আপনি যা বলছেন হয় স্পিরিচুয়ালিটি না মানুষের পজিটিভনেস জন্য, মানে মোটিভেশনাল স্পিকার বলতে পারি আমি আপনাকে আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিই যে আমরা ডাক্তারবাবুরা কতজন সুস্থ আছি। এটা একটা বড় প্রশ্ন। তাহলে আমি যদি নিজে না সুস্থ হই, আমি আপনাকে কি সুস্থতার রাস্তা দেখাবো? ঠিক। আমি ডক্টর হেগড়েকে এই কারণে কোট করলাম, উনি একজন এত বড় রিনাউন্ড ফিজিশিয়ান, ওয়ার্ল্ড ফেমাস একজন ব্যক্তিত্ব হওয়ার পরেও উনি বারবার একটা কথা বলছেন যে খুব সাবধানে মেডিকেশন করুন। মেডিকেশন মানে ওষুধ নিন খুব বুঝিয়ে শুনে, বুঝিয়ে শুনে ওষুধ নিন। বহু রোগই আছে যেগুলো আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিলে আপনা থেকে সেরে যাবে। সেই লাইফস্টাইল চেঞ্জের মধ্যে একটা বড় চেঞ্জ হচ্ছে যে প্রত্যেক দিন না হলেও আপনার একটা নির্দিষ্ট সময় পর পর এমন কিছু কাজ আমাদের করা দরকার যেটা অন্যেরও কাজে লাগে এবং আপনি ভালো থাকবেন, যেটা আপনি ভেতর থেকে ফিল করবেন সুদিং, যেটা করার পর একটা ভেতরে যেন কেমন একটা আনন্দ হলো, কাউকে বলার দরকার হলো না, কিন্তু আপনি ওটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। বাহ! এইটা যখনই করলেন তখনই যেটা বলেছিলাম যে বডির যে সেলগুলো ডান্সিং মেথডে থাকে, ওরা আবার ডান্সিং মেথডে ফিরে যাবে। ওকে। সেই জন্যেই আগেকার মানুষরা যে এত অসুস্থ হতেন না, তার কারণ হচ্ছে, একটা বড় কারণ ছিল, এত কমপ্লিকেটেড ছিলেন না, এত বেশি এইটা লাগবে ওইটা লাগবে ওটার মধ্যে ছিলেন না। তাদের মধ্যে একটা হেল্পিং অ্যাটিটিউড সবসময় কাজ করতো, অটোমেটিক্যালি ডিজিজটাও কম হতো। কিন্তু আজকে ডেটে লক্ষ্য করুন, আমরা আদারওয়াইজ হয়তো ইন্টেলিজেন্ট হচ্ছি, স্মার্ট হচ্ছি, কিন্তু স্মার্ট আমার লাভটা কী হচ্ছে? আমার ভ্যানিটিটা দেখানোর জন্য, বা আমি কত বড় হসপিটালে ডক্টর দেখায়, কত বড় ডক্টরকে দেখায়, এইগুলো আমি শো করার জন্যে আলটিমেট আমার কি যাচ্ছে? সবই চলে যাচ্ছে। ফিজিক্যালি ভালো নেই, মেন্টালি ভালো নেই, তার মানে আমার পুরো পারপাসটাই কিন্তু নষ্ট হয়ে গেল। সেই জন্যে কোথাও না কোথাও 2 সেকেন্ড থেমে যদি আমরা একটু নিজেদেরকে নিয়ে ভাবা শুরু করি, তাহলে অনেক কিছু রেমিডি আমরা নিজেরাই করে ফেলতে পারি। এর জন্য ডক্টরদের লাগবে না সবসময়। আমরা শীতকালে নানা রোগ নিয়ে কথা বলছি, এখন নতুন একটা ফ্যাশনের নাম এসেছে উইন্টার ডিপ্রেশন। এটা কি স্যার?
এটা তো হবেই, এটা তো আমি আমার আগের পডকাস্টেও ইনডাইরেক্টলি বলেছি যে আপনি যদি লো লাইট ফেস করেন আপনার মুড সুইং করে, মুড অফ হয়। তো আপনি সানসাইনে গেলে মুডটা দেখবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। চনমনে হয়। আপনি অফিস থেকে বেরিয়ে শুধু আপনার সামনেটা গিয়ে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটা চেঞ্জ। লাইটের মেজারমেন্ট আমরা ল্যাক্স দিয়ে করি, যত হাই ল্যাক্স লাইটের মধ্যে আপনি যাচ্ছেন তত মুড আপনার আপলিফ্ট হচ্ছে। তো উইন্টারে কি হয়, রোদের তেজটা কমে যায়, সব দিন রোদ থাকে না, আর মানুষ গুটি সুটি মেরে থাকে, বাড়ি থেকে বেরোতেও চায় না, তো মাইন্ডে একটা লো ডিপ্রেশন কাজ করে। আমি আপনার জন্য আগাম একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি তো এরপরে সারা পৃথিবী ট্রাভেল করবেন, ঠিক আছে? তো জেট লাগ বলে একটা প্রবলেম থাকে, তো জেট লাগ সেকেন্ডের মধ্যে মিটিয়ে দেওয়া যায়। একটা টেকনিক আপনাকে বলে দিচ্ছি। আপনি যে এয়ারপোর্টে নামলেন, একটু আশেপাশে গিয়েই দেখবেন যে কোথায় আপনার মাটি বা ঘাস আছে, জাস্ট সক্স টক্স খুলে ওই মাটিটার মধ্যে আপনি পাটাকে শুধু কিছুক্ষণ টাচ করিয়ে নিলেন, ওখানকার টাইমের সঙ্গে আপনার সার্কাডিয়ান ক্লকটা সেট হয়ে গেল। বলেন কি স্যার? এবং আমি রিসেন্ট যে ট্রিটমেন্ট করি সেখানে আমি জিরো বল থেরাপি ইউজ করে দেখেছি, দারুণ রেজাল্ট হয়। হাউ ইজ দিস? আমি একটা কথা বলে দিই, এই যাদের মুড অফ টফ হচ্ছে এদের জন্য তো দারুণ কাজ করবে। এটা কিনতেও পাওয়া যায় অনলাইনে, একটা ম্যাট্রেস পাওয়া যায়, যে ম্যাট্রেসটা আপনি আপনার ঘরে যে প্লাগ আছে প্লাগের মধ্যে টাচ করে দিলেন, ওই ম্যাট্রেসটাকে টাচ করে ঘুমাবেন, ওই ম্যাট্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি আর্থ কানেক্টেড হয়ে গেল, অ্যান্ড ইউ উইল গেট এ ডিপার স্লিপ, ফ্রেশ মুড, এবং যে কোনো ধরনের আপনার শরীরের অ্যাবনর্মালিটি আছে সব আস্তে 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 নর্মালাইজ হওয়া শুরু করে। ইভেন যারা হাই থাইরয়েড প্রবলেম, অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস, বা ধরুন আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, ক্রিটিক্যাল প্রবলেমে যারা ভোগে, তাদেরকে আমরা হোমিও ট্রিটমেন্টের পাশাপাশি ডায়েট অ্যান্ড জিরো ভোল থেরাপি, অর্থাৎ কানেক্টেড উইথ দ্য আর্থ, মাদার আর্থ ক্যান কিওর সো মেনি ডিজিজেস। এটা আমরা ভুলে গেছি। বিজ্ঞান যতই উন্নত হোক, বিজ্ঞান কি জলটা আবিষ্কার করেছে? করেনি তো। জলটাকে তো ওখান থেকে নিতে হয়েছে, আলোটাকে তো নিতে হয়েছে, তাহলে বিজ্ঞানের দৌড় কিন্তু সীমিত, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই 5টা তত্ত্বকে মেনে নিয়ে চলেন, আপনার শরীর কিন্তু ইনট্যাক্ট থাকবে। অ্যাকচুয়ালি জিরো ভোল্ট থেরাপিতে যেটা করা হয়, ওখানে একটা প্লাগ থাকে, যে প্লাগটা ধরুন আপনি আপনার যে বোর্ড আছে, বোর্ডের সঙ্গে, ওই বোর্ডটা তো আর্থের সঙ্গে কানেক্ট করা আছে, তো বাড়ি আর্থিং আছে, তো তাহলে আপনার টাচটা কোথার সঙ্গে হলো? আর্থের সঙ্গে হলো। এমনি আপনি 7 ঘন্টা ধরুন ঘুমালেন, তো 7 ঘন্টা তো আর্থের সঙ্গে কানেক্টেড, খুব ফাস্টার রেটে আপনার রিকভারি হবে। মানে এটা তো আমার মনে হয় সবার না উচিত। হ্যাঁ, নাম, এর কোনো ব্র্যান্ডের নাম আছে, কিছু আছে? এই জিরো ভোল্ট ম্যাট্রেস বলেই পেয়ে যাবেন আপনি। ও, দারুণ মেডিসিন বললেন, মানে এটা অনেক কিছু, মানে কি এটা যে কোনো ডিজিজ, আমি তো ক্যান্সার পেশেন্টদেরকে এটা ভীষণ প্রমোট করি এবং দারুণ রেজাল্ট হয়। মানে এটা এর কোনো সাইড এফেক্ট তো নেই। বিছানা পেতে শুতে হবে, আপনার পায়ের দিকে পাতা থাকবে, ওকে, পাটা ওর ওপর থাকবে। মধ্যেখানে আমি যে কথা বলতেছিলাম, মিউজিক থেরাপি কি এরকম কিছু বিষয়? কারণ মিউজিকের অনেক সময় ইমোশনাল গান শুনলে মন থেকে ইমোশন আসে, আবার আপনার আইটেম সং শুনলে আবার মন চনমনে হয়ে যায়, এটাও কি কোনো একটা কারণ? এটা কোনো নয়, এটাই সব। আপনার বডিতে শুধু ভাইব্রেশনই চলে, আর কিছু চলে না। আপনার হাতে ব্যথা করছে, তার মানে ব্রেন থেকে ভাইব্রেশনটা এখানে যেতে গিয়ে লক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি মেডিসিন দিয়ে বা কেউ ফিজিওথেরাপি করে, কেউ যোগা করে, ওটা যখনই খুলে দিল রুটটা, আপনার ব্যথাটা চলে গেল। ওকে। আর আমাদের দেখবেন, আমরা যারা সনাতনী, আমাদের যে কাঁসর, ঘন্টা, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। হ্যাঁ, একদম ঠিক আছে? যখন কাঁসরটা বাজে, ওই ফ্রিকোয়েন্সি আপনার ব্রেনে গিয়ে হ্যাপি হরমোন সিক্রেশনটাকে বাড়ায়। আচ্ছা, আমাদের ধর্মে যেগুলো করা হয়েছে সবই কিন্তু আপনার সুস্থ থাকার জন্যে। আমরা জানি না। ঘন্টার যে বেল সাউন্ড, দেখবেন অনেকক্ষণ ধরে রেস্টটা থাকে, টুং করে, ঠিক আছে? ওই যে হার্জ ফ্রিকোয়েন্সি, ওইটা আপনার মধ্যে একটা সুদিং এফেক্ট নিয়ে আসে, যার জন্য মানুষ দেখবেন মন্দিরে গিয়ে একটু শান্তি পায়। হ্যাঁ, কিন্তু যখন আপনি আরতির সময় যাচ্ছেন, তখন আরও বেশি শান্তি পাচ্ছেন, কারণ ওই যে মিউজিকগুলো বাজছে, ওগুলো প্রত্যেকের নিজস্ব কিন্তু একটা করে ফ্রিকোয়েন্সি আছে, এবং ওই ফ্রিকোয়েন্সি পার্টিকুলার গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। এই হচ্ছে আমাদের বডি, যে প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা গ্ল্যান্ড তাদের নিজস্ব ফ্রিকোয়েন্সিতে বাঁধা আছে, ভাইব্রেশনের সাথে অ্যাটাচ। যার তার মানে আমাদের সনাতনীর যারা পূর্বপুরুষ ছিলেন, মানে যারা এই ব্যাপারগুলোকে অ্যানালাইজ করেছেন, তারা কত ট্যালেন্টেড ছিলেন। তারা ট্যালেন্টেড না, অ্যাকচুয়ালি মডার্ন সায়েন্স কোনো দিনই সেই জায়গায় পৌঁছাতে পারবে না। ইটস গ্যারান্টেড। কারণ কি বলুন তো, এটা সবই সিক্স সেন্স ইউজ করে নেচারের থেকে নেওয়া হয়েছে। আপনি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে এটা পেতেই পারবেন না। এটা আমরা আবিষ্কার করতে পারি, মানে আমরা আজকে আপনি বলছেন যে স্যার আইজ্যাক নিউটন গ্র্যাভিটেশন আবিষ্কার করেছে, ভাস্করাচার্য বহু আগে বলে দিয়ে চলে গিয়েছে। আপনি সেখান থেকে চুরি করে নিয়ে প্যাকেজিং করে বিক্রি করে দিলে সেটা অন্য সাবজেক্ট। এমন কোনো ওয়ার্ল্ডের নলেজ নেই বা এমন কোনো ওয়ার্ল্ডে থিওরি নেই যার অরিজিনটা ইন্ডিয়া নয়।
নাসা যখন বলছে যে পৃথিবী থেকে সূর্য দূরত্ব কত, তার বহু আগে আমাদের মুনি ঋষিরা বলে দিয়ে চলে গিয়েছে। 39 বলা আছে। বলা আছে, তাহলে এটা কি প্রুফ করে? সো উই আর ভেরি ফর্চুনেট, উই আর ইন্ডিয়ান্স। Yes. আমরা এমন একটা দেশে জন্মেছি যে দেশে কোনো কিছুর অভাব নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সব পাশ্চাত্য থেকে না শুরু করেছি, মানে হ্যাঁ। ওখানে না বলা পর্যন্ত আমরা সেই জিনিসটা স্বীকৃতি দিচ্ছি না। হ্যাঁ, বাট আমাদের মধ্যে, যেমন আপনি শরীর নিয়ে কথা বলছেন, আমাদের সব শরীরের মধ্যে আছে, শুধু আমরা যতক্ষণ মেডিসিনটা নিচ্ছি তখন আমরা নিজেরা ভাবছি কিউর হচ্ছে না। স্যার, একদম একদম। শীতকালে মানে ঠান্ডার সময় বাচ্চাদের খুব ঘন ঘন জ্বর হয়, এর ঘরোয়া টোটকা এর কারণ কি? প্রথম কথা হচ্ছে যে জ্বর সম্পর্কে যে মিথটা আছে ওইটা থেকে আপনাকে বেরোতে হবে। যেমন এই জার্মানিয়াটা সাংঘাতিক ভয়ঙ্কর কিছু ব্যাপার, এটা কিন্তু নয়। যে জার্নালগুলো আমাদের অলরেডি রিসার্চ হয়ে পড়ে রয়েছে সেখানে বারবার বলা হয়েছে যে জ্বর একটা কমন ফেনোমেনা, বডির নোটিফিকেশন বলতে পারেন, যে বডি বলতে চাইছে যে আপনার শরীরে কোনো না কোনো ইনফেকশন বাসা বাজছে। ইন্ট্রোডিউসড হয়েছে। ওকে, ও কি করলো, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়ে ওটাকে ট্র্যাপ করে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। তাহলে আপনার কাজ হচ্ছে একটু ওয়েট অ্যান্ড সি মেজারে চলা, ওকে, কারণ বেশিরভাগ জ্বর 3 দিনের মধ্যে আপনার থেকেই সেরে যায়, বেশিরভাগ জ্বর। এছাড়া আপনি যেটা করতেই পারেন, আমি আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমার প্রচুর পেশেন্ট ফিডব্যাক দিয়েছে যে আপনি 40 ডিগ্রি টেম্পারেচার দরকার হলে একটা ওয়াটার থার্মোমিটার কিনে নিন, অনলাইনে পাওয়া যায়, 200-250 টাকা দাম। 40 ডিগ্রি টেম্পারেচার একটু কষ্ট করে বাচ্চাকে আধ ঘন্টা পাটা চুবিয়ে ওখানে রেখে দিন, আধা ঘন্টার মধ্যে টেম্পারেচার রিলিজ হয়ে যাবে। আপনি এটা দিনে 2 বার করুন, 3 বার করুন, জ্বরই বেরিয়ে যাবে। কিন্তু আপনি একটা সঙ্গে সঙ্গে কোনো মেডিকেশন করলেন, কোনো একটা ওষুধ দিয়ে জ্বরটা কমালেন, আপনি কি জানেন লিভারটা কোনো সময় গিয়ে হঠাৎ করে বলছে যে আপনার বাচ্চার লিভারটা খারাপ হয়ে গেছে বা লিভারটা ফেল করে গেছে? লিভার তো অত সহজে ফেল করার জিনিস নয়, আপনি কিছু করেছেন বলেই ফেল হচ্ছে। কিডনিটা ফেল করে গেছে। হঠাৎ করে বডি এমন নয়, আমাদের ওপরওয়ালা এমন বডি বানিয়ে দেননি যে হঠাৎ করে সেটা বিকল হয়ে যাবে। অনেক মানুষ 100 বছর সুস্থ থাকছে পুরো, আবার কেউ 20 বছরই অসুস্থ হয়ে আমার পড়ছে। ঠাকুমাই আছেন 104, আমার ঠাকুমা 104, নো মেডিকেশন, কোনো ওষুধ লাগে না ওনার। আমার বাবা আছেন 83 বছর, নো মেডিসিন, বিকজ উই ফলো দ্য সেম রুটিন। সো এটা অবাক হওয়ার কিছু নেই যে আমাকে ওষুধ নিয়েই বাঁচতে হবে। ওষুধ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আজকে জাপানিজরা কী করে আছে? ওষুধ কম নেয়। আপনি দেখুন জাপানিদের চপস্টিক দিয়ে যে খাবার খাওয়ার টেকনিক, কেন? সো ভেরি সাইন্টিফিক। এত কম খাবার আপনার মুখে যাচ্ছে যে ওটা স্যালাইভেটেড হয়ে তবেই পেটে যাবে। এবং ওরা প্রচুর ভ্যারাইটির ভেজ নেয় এবং প্রচুর মাছ খায়। এবং ওদের দেখবেন না যে অ্যাবডোমেনে প্রচুর ফ্যাট রয়েছে। জাপানিজদের লক্ষ্য করবেন, স্কিন টাইট চেহারা, ঠিক ঠিক ঠিক। জাপানি সেরকম গ্ল্যামার, বয়স বোঝা যায় না। ফুড হ্যাবিট। আমরা খাবার যে প্রসেসে খাই সেই প্রসেসটা টোটালি রং। মানে আমি খাবার এতটাই মুখে পুরে দিলাম যে আমি যে চিবিয়ে ওটাকে স্যালাইভেটেড করবো সে টাইম এবং স্কোপ কোনোটাই নেই। তো ওর 30% আপনার হয়তো ডাইজেস্ট হলো, বাকি তার ডাইজেস্ট হলো না, সে বডিতে গিয়ে বিভিন্ন রকম ঝামেলা করবে। তার মধ্যে একটা হচ্ছে ওবেসিটি। কারণ যখনই আপনি বেশি খাবার মুখে পুরে দিলেন, আপনার যা ক্ষমতা তার থেকে বেশি খাবার আপনি খেয়ে ফেলবেন। ওবেসিটির মেইন বা প্রধান কারণ বলতে পারি ফুড হ্যাবিট। আপনি যে মুহূর্ত থেকে খাবার আস্তে আস্তে কমাতে শুরু করবেন, আপনি ফিল করবেন আপনার এনার্জি লেভেল হাই হয়ে যাচ্ছে। ওকে, কি প্রুফ করে? যে বডি অত খাবার চায় না। এবং মানুষ বারবার ভুলে যাচ্ছে একটা কথা, সে বাড়ির ডাইনিং থেকে গাড়িতে চাপছে, ডাইনিং এসে নামছে, তার তো জিরো ফিজিক্যাল ওয়ার্ক, অথচ আগের মতোই খাবারটা আছে। তাহলে বাকি খাবারটা কোথায় যাবে? তো সেই জন্যে এখনকার মানুষের কিন্তু খাবারটা একটু ভেবে চিন্তে খাওয়ার দরকার আছে এবং সময় এসে গেছে। এটা না করলে আপনার কিন্তু বিরাট বড় পেনাল্টি। ওকে, বাচ্চাদের সর্দি কাশি থেকে বা ঠান্ডা থেকে রেহাই পেতে গেলে কি করণীয় ঘরোয়া উপায়, এক কথা যদি আপনি বলেন। বেশ, প্রথম কথা হচ্ছে যে এই কোয়েশ্চেনটার মধ্যে একটা টুইস্ট আছে। বছরে 2-4 বার সর্দি কাশি এবং জ্বর হওয়াটা কিন্তু সাইন্টিফিক। খুব ভালো। এটা আপনি যদি উল্টোভাবে নেন তাহলে তো নেচার আপনার জন্য নতুন কিছু করবে না। ওকে, তো আপনার একটু আধটু যখন জ্বর হচ্ছে আপনি একটু তাকে ওয়েট অ্যান্ড সি মেজারে রাখুন। তার কুক ফুডটাকে প্রথম বন্ধ করুন, তাকে ফ্রুট জুস, লিকুইড ডায়েটে রাখুন 2-3 দিন। এবং আমি আগের ভিডিওতে বলে গেছি যে মুসাম্বি জুস এবং ডাবের জল যদি খাওয়ানো যায় 72 ঘন্টার মধ্যে 90% পেশেন্টই কিন্তু দেখা যায় ঠিক হয়ে গেছে। হঠাৎ রাতে কাশি বাড়লো বাচ্চাদের বা বড়দের, ঘরোয়া টোটকা কি করতে পারে যে ইনস্ট্যান্ট সে উপকার পাবে বা স্বস্তি পাবে? ঘরোয়া টোটকার মধ্যে যেটা আপনি সেই সময় করতে পারেন, যে যদি স্কোপ থাকে আপনার একটু ভেপার দিয়ে দিলেন। ভেপার? শুধু গরম জলে হুম নুন মিশিয়ে? আর কিছু? নুন না দিলে হবে, জাস্ট ওই ভেপারটা নিলেন, ওকে, যাতে প্যাসেজটাতে
ব্লকেজটা হ্যাঁ, ব্লকেজটা গরম গেলেই ওটা একটু ওপেন হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা লবঙ্গ বা আদা চিবাতে শুরু করলে কিন্তু ম্যাক্সিমাম কাশিতেই দেখা গেছে রিলিফ দেওয়া শুরু করে দেয়। অনেক সময় ছোটদের মাথা ব্যথা হয় বা গা হাত পা ব্যথা হয়, ছোটদের দেখা যায় বেসিক্যালি। অনেক সময় বলে এটা গায়ে ব্যথার ক্ষেত্রে বলা হয় গ্রোথ পেন, মাথা ব্যথার ক্ষেত্রে হয়তো বলা হয় ঠান্ডা কাশি জ্বর। এর কারণগুলো কি কি? যদি কোনো বাচ্চা প্রায়ই বলছে মাথা ব্যথা হচ্ছে, তাহলে সেখানে একটু অ্যালার্ট হওয়ার সুযোগ আছে, মানে দরকার আছে। কেন বলছি? কারণ মাথা আমাদের এমন একটা জায়গা না, এটা হেড অফিস তো, এ সহজে কিন্তু গরম হয় না। আর গরম যখন হয় জানবেন যে তার কিন্তু মেজর কোনো রিজন আছে। তো আপনি প্রথম যেটা করতে পারেন পেটটাকে দেখুন যে বাচ্চার ডাইজেশন ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, সেকেন্ড যেটা করতে পারেন, যদি বাচ্চা ইমোশনাল হয়, তাকে খুব স্ট্রেস দিচ্ছেন কিনা বা সে অ্যাজিটেটেড থাকছে কিনা সেটা দেখুন। আর থার্ড হচ্ছে যদি নাকে পলিপ থাকে, নাকটা ব্লক হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু মাথার যন্ত্রণা হতে পারে। ওকে। এই তিনটে জিনিস মেনলি আমি মেনশন করলাম। এছাড়া আরও অনেক রিজন থাকতে পারে, সেখানে ব্রেন টিউমারও থাকতে পারে, কিন্তু মেজর তিনটে রিজন আমি বলে দিলাম যে এইগুলোর মধ্যে থেকেই দেখা যায় যে তার বা হয়তো অনেক বাচ্চা আছে মানে সানসাইন সেন্সিটিভ আর কি, রোদে খুব বেশি থাকতে পারে না, কিছুক্ষণ হয়তো রোদে থাকছে তারপরে তার মাথার যন্ত্রণা, এগুলো ট্রিটমেন্ট করা যায়। ওকে। আমাদের কাছে আসে দেখি আমরা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। এবং এখনকার দিনে যেটা সব থেকে পপুলার একটা রিজন হতে পারে সেটা হচ্ছে স্ক্রিন টাইম। বেশিক্ষণ স্ক্রিনে থাকলে কিন্তু কি বড় কি ছোট সবারই হেডেক হবে, হতে পারে। এটা হবেই। শীতকালে বাচ্চাদের কি কি খাবার থেকে দূরে রাখা দরকার, কি কি খাবার খাওয়ানো দরকার? ইন জেনারেল আমাদের একটা কনসেপ্ট আছে যে শীতে পেট ভরে খেলেও আমরা ভালো ডাইজেস্ট করতে পারি, ঠিক, এটা আমার বাবা মা বলেছে এক সময়। ঠিক আছে। এই জন্য পিঠি পুলে বেশি হয়, হ্যাঁ, খাবার এক্সট্রা বেশি হয়। কিন্তু দেখুন লজিক্যালি যদি ব্যাপারটা ভাবেন এটা কিন্তু উল্টো। হুম, কেন কি? শীতে আপনার ওয়াটার ইনটেক প্রচুর কমে যাবে, অনেক কমে যায়। বেশ। শীতে আপনার মুভমেন্ট কম, ঠিক। শীতে আপনি রিচ খেয়ে এই যে শুয়ে পড়লেন তারপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে, তো গরমের মধ্যে আপনি রইলেন, আপনার মুভমেন্ট মিনিমাম। এবং যেহেতু শীতকাল আপনি কনফিডেন্সের জন্য হয়তো একটু বেশিই খেয়েছেন, তাহলে এটা কি ডাইজেস্ট করা খুব ইজি হবে? না, আমি তো পেটে উঠলাম, আমি তো ঢুকে গেলাম এক জায়গায়। তো এটা কিন্তু আপনাকে অনেক বেশি গ্যাস্ট্রিক ট্রাবল দেবে। ওকে। সেই জন্য আমাদের শীতে যেটা করা উচিত, যদি কিছু আমার পছন্দের খাবার খাওয়ার ইচ্ছেই আছে, সেই অর্থে একটু গুরুপাক বলি যেটাকে, আমরা যেটা বলি যে দিনে খান। আচ্ছা। দিনে কিছু না কিছু মুভমেন্ট থাকবে এবং রাত অবধি তার একটা স্কোপ থাকবে সিচুয়েশনটা দেখার, হ্যান্ডেল করার, যে আমি কেমন আছি। যদি সেরকম বুঝলাম তাহলে রাতে আর খেলাম না। আর রাতে বেশি খেয়ে ঘুমোলাম, এইবার ব্লটিং হলো কি সাংঘাতিকভাবে আমার পেটে পেন শুরু হলো, তাহলে কিন্তু ব্যাপারটা খুব অ্যালার্মিং জায়গায় চলে যেতে পারে। সেখানে আপনার হার্ট অ্যাটাক থেকে শুরু করে লুজ মোশন থেকে শুরু করে বহু কিছুই হতে পারে। বুদ্ধিমানের কাজ হচ্ছে যে শীতের দিকে আমরা যদি খেতে চাই, তাহলে যদি খাবারটা রিচ হয় সেই ক্ষেত্রে আমার ওয়াটার ইনটেকের জায়গাটাকে একটু ঠিকঠাক রাখতে হবে এবং পেট খালি করে খাওয়া, দিনের দিকে খাওয়া, তা অনেকটা আমি সেফ সাইডে থাকতে পারবো। দেখুন, মাদার নেচার হচ্ছে আমাদের বেস্ট টিচার, এর কোনো বিকল্প হয় না। যে যে সিজনে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যাভেলেবিলিটিতে আসছে ওইটা যাতে আমাদের বাচ্চারা খায়, সেটার দিকে আমাদের কিন্তু একটু চেষ্টা থাকতে হবে। ওকে। এইটুকু মেনটেন করলেই কিন্তু বাচ্চা অনেকটা সুস্থতা জায়গায় চলে আসবে। যে প্রশ্নটা থেকে আমরা স্কিপ করলাম সেটা হচ্ছে অনেক সময় হাঁটুর ব্যথা হয় বাচ্চাদের, মানে এই এই জায়গাগুলো ব্যথা হয়, মানে পায়ের জায়গায় ব্যথা হয়, হাতে ব্যথা হয়, যেটা আমরা গ্রোথ পেন বলি অ্যাজ এ প্যারেন্টস। সেটা কতটা ঠিক এবং সেটা হলে আমরা বেশি কী করতে পারি? হ্যাঁ, গ্রোথ পেন একটা রিজন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা নয় যে সবসময় গ্রোথ পেন থেকে এটা হবে। ওকে। ভিটামিন ডি যদি ডেফিসিট করে বা ক্যালসিয়াম ডেফিসিট থাকে, সেখান থেকে তার পেন হবে। ইভেন এক ধরনের বাত হয় বাচ্চাদের, যেখানে এসও টাইটার টেস্ট করলে দেখা যায় অনেক বেশি আসছে রিডিং ব্লাডের, সেই ক্ষেত্রেও কিন্তু তার এরকম সিভিয়ার পেন হতে পারে। ফলে সবটাকে গ্রোথ পেন বলে এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। যদি বারবার রিপিট করছে তো সেই ক্ষেত্রে তার একটা টেস্ট করে নিয়ে দেখা দরকার যে বাতের প্রকোপটা তৈরি হয়েছে, কারণ ওই বাতটা এই কারণেই ভয়ঙ্কর, ও কিন্তু পরবর্তীতে গিয়ে হার্টের ভাল্বটাকে ড্যামেজ করে দেয়। বাত অ্যাকচুয়ালি দেখুন, এটা একটা তো পেইন, মাসল পেইন হয়, কারো বোন পেইন হয়, কিন্তু পেইনটার পিছনের কারণ যদি যান তাহলে এর কিছু জেনেটিক্যাল সাবস্টেন্স পাওয়া যায়, যেটা আমরা ওই জন্য ফ্যামিলি হিস্ট্রিতে জিজ্ঞেস করি। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে লাইফস্টাইলই তার অনেকটা কারণ। তার যে নোংরাগুলোকে বের করতে পারছে না, তখন সে বিভিন্ন ডিজিজ ফর্মে আপনাকে সিগন্যাল দেবে। একদম। তো আপনার হয়তো লিভার খুব অ্যালার্মিং জায়গায় আছে, ঠিকঠাক ডাইজেস্ট হচ্ছে না অনেক দিন ধরে, আপনি এটা পাত্তাও দিচ্ছেন না, তখন আপনার পেন শুরু হতে পারে বা হয়। রিসেন্ট আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো যে কোন ডাক্তারকে দেখলে ভালো হয়, আমার বাচ্চা পড়ায় মনোযোগী না, বাকি সব পড়ে, খেলাধুলায় ওতে কোনো বোরিংই ফিল করে না, মোবাইল দেখাতে, বাট পড়তে বসলেই ও পড়া হবে না, অ্যাটেনশন একদমই নেই বাচ্চাদের। তার কারণ কি স্যার?
এবং তার সলিউশন কি? এটা তো এখন একটা ধরে নিতে পারেন যে প্যান্ডেমিক স্টেজে চলে এসছে, যে বাড়িতে যাবেন একই অবস্থা। এর পিছনের যে কারণ সেটা হচ্ছে স্ক্রিন টাইমটা আপনাকে প্রথমেই দেখতে হবে যে বাচ্চা স্ক্রিন টাইম কত। ওকে আমি বলছি না যে স্ক্রিন টাইম টোটালি অফ করে দিন, আপনি লিমিট করে দিন ওকে যে 24 ঘন্টায় তুমি 30 মিনিট স্ক্রিন টাইম পাবে। পাশাপাশি আপনার বাচ্চা যে লেভেলে, সেই লেভেলের ইন্টারেস্টিং বুকস কী কী হয়, যদি বাচ্চা একদম ছোট হয় সেখানে অনেক কালারফুল কমিক্সের বই পাওয়া যায়, স্টোরি বুকস পাওয়া যায়, ওইগুলো নিয়ে ছেলের সঙ্গে বসে নিজে পড়া, ছেলেকেও পড়ানো, অর্থাৎ তাকে ওর মধ্যেও যে ইন্টারেস্ট বা আনন্দ কিছু আছে সেই সন্ধানটা দিয়ে দিলে বাকিটা আপনাকে আর কিছু করতে হবে না। আচ্ছা বাচ্চা, আমি আগেই বলেছি, বাচ্চা হচ্ছে আনন্দ সন্ধানী, যেখানে আনন্দ ও সেখানে। ও যে পড়াটা আপনি পড়তে বলছেন সেই পড়াটার মধ্যে হয়তো আপনি এমন কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করছেন যাতে ওর খুব বোরিং লাগছে, সেই প্রসিডিওরটা কীভাবে চেঞ্জ করা যায় এটা নিয়ে ভাবা যেতে পারে। ওকে এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাচ্চাকে পড়ানোর সময় তাকে ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো হবে সেগুলোতে বারবার তাকে অ্যাপ্রিসিয়েট করা, সেটা তাকে হেল্প করবে আরও কনসেন্ট্রেট করতে, কারণ সে অ্যাপ্রিসিয়েশন পেতে চাইবে। 3 নাম্বার হচ্ছে ইউনিফর্মের কিন্তু এখানে একটা বিরাট বড় রোল আছে। যেমন একজন পুলিশ, আমি যখন বলছি আপনার মনের মধ্যে দেখুন একটা ইউনিফর্ম ভেসে উঠছে। 100%। একজন নার্সিং স্টাফ, বেশ, একজন টিটি। আচ্ছা, তাহলে ইউনিফর্ম কেন দেওয়া হয়েছে? যখন ওই ইউনিফর্মটা ওই ব্যক্তি পড়ছেন তখন ওনার মধ্যে কিন্তু তার ডিউটি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি মাথার মধ্যে একদম পরিষ্কারভাবে কাজ করছে। ওকে, আপনার বাচ্চার যদি এরকম একটা সিস্টেম করা যায় যে একটা পার্টিকুলার ড্রেস যেটা পরে সে পড়তে বসবে, ওকে এটা কিন্তু আপনাকে একটা দারুণ অ্যাডভান্টেজ দিতে পারে। ড্রেসটা পড়া মানে ও জানবে যে আমাকে পড়তে হবে। ইয়েস, মাইন্ডকে ইনডাইরেক্টলি ওকে না জানিয়ে প্রোগ্রামিং করে দেওয়া। ওকে মানে আমি এখন অবধি যত কথা বলছি সবই মাইন্ডের ওপর। তার কারণ হচ্ছে যে আপনি কোনোভাবেই মাইন্ডকে না চেঞ্জ করে বডিকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আপনার বাচ্চাকে যত আপনি জোরাজুরি করবেন ততই বিগড়ে যাবে, এটা ওর প্যাটার্ন। ওই প্যাটার্নের সঙ্গে সঙ্গত রেখে আপনাকে বুদ্ধি খাটিয়ে আপনাকে ওই জায়গা থেকে বের করে আনতে হবে, এটাই হচ্ছে আপনার মুন্সিয়ানা। সেটার জন্য আপনাকে হয়তো পড়াশুনো করা দরকার হতে পারে, এবং ইন্ডিয়াতে নতুন কোর্সও চালু হয়েছে প্যারেন্টিংয়ের উপর, যে কী করে ভালো বাবা মা হতে হয়, এবং এটা খুব ভাইটাল আজকের ডেটে। কারণ কি, এই জেনারেশনের সঙ্গে এতটাই আমাদের জেনারেশন গ্যাপ হচ্ছে যে আমরা কিন্তু ওদেরকে বুঝতে পারছি না, যে কারণে অনেক নেগেটিভ ইনসিডেন্ট প্রচুর বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওদেরকে যদি আমরা দেখি, ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, একদম আইকিউ লেভেল অনেক ভালো। একদম তারপরেও সেই ছেলেটাকে আমি ট্রেন করতে পারছি না, এটা হতে পারে তো যে আমার কোনো ফল্ট আছে। ঠিক আমি যখনই তাকে থ্রেট করছি সে ঘুরিয়ে আমাকে থ্রেট করতে শুরু করে দিচ্ছে। সেটা না করে তাকে ওই স্যান্ডউইচ ক্রিটিসিজম যেটা বললাম, ওই প্রসেসে যদি আপনি তাকে আস্তে 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 বশ করতে চান, করতে পারবেন। বর্তমান সময় দেখা যায় অনেক বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যায়, হুম, এবং সেই অ্যাগ্রেসিভ থেকে অনেক রকম স্টেপও নেয়। যেমন কিছু নিউজে এসেছে যে গেম খেলতে দিচ্ছে না বলে বাবা মাকে মেরেছে, বা হয়তো কারো হাতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এর কারণটা কি স্যার? এর অনেক কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কারণ বলি। একটা হচ্ছে যে যখন সে স্ক্রিন টাইম শুরু করলো তখন আপনাকে অ্যালার্ট হতে হতো। প্রথমেই আমাকে আটকাতে হতো। একটা, ওটা যখন করতে পারিনি, এবার আমার কাজ ছিল যে তাকে সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে কাউন্সেলিংটা করাতে হবে। সেটাও করে কাউন্সেলিং করানোর পর ব্যাপারে মানুষের একটা মনের মধ্যে একটা ভীতি আছে যে আমার ছেলে কি পাগল নাকি, কিন্তু তা না। আমি মাইন্ডের মধ্যে কোনো ব্লকেজ রেখেছি, সেই ব্লকেজটা খুলে দেওয়ার এক্সপার্ট তিনি। সেই ভুলটা যখন তাকে ধরিয়ে দেওয়া হবে। গতকালই আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিল, ও ক্যানাবিস অ্যাডিক্টেড, মানে যাকে বাংলায় গাঁজা বলা হয়। খুব ইন্টেলিজেন্ট ছেলে, খুব অ্যাম্বিশন আছে। আমার সঙ্গে 10 মিনিট কথা বলার পর সে আর চেম্বার থেকে বেরোতেই চাইছে না। আমি তাকে এমনভাবে বোঝালাম বিষয়টাকে যে কী কী হচ্ছে বা কী কী হতে চলেছে। ফাইনালি ওর মা লিউকিমিয়ার পেশেন্ট, যাকে ব্লাড ক্যান্সার বলা হয়। আমি বললাম যে আপনি আমার মাকে কতটা ভালোবাসেন, বলে ভীষণ। তো বললো যে মা ছাড়া আমি কিছু ভাবি না। বললাম যে তাহলে মায়ের যদি ভালো চান তাহলে মায়ের জন্য অন্তত পক্ষে আপনি কিছুদিনের জন্য এখান থেকে সরে আসুন। ও কিন্তু এগ্রি করে গেল যে স্যার আমি প্রমিস করছি আমি কিন্তু এটা আর করবো না। তো এরকমভাবে কাউন্সেলিং করে যদি তার মেন্টাল হেলথটাকে একটু ঠিক করে দেওয়া যায়, সে বাচ্চা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, এতটা সময় দিলেন বেসিক্যালি। যদিও আমাদের আরও একটা এপিসোড খুব তাড়াতাড়ি করতে হবে, সেটা হচ্ছে আমরা আজকে বাচ্চা নিয়ে কথা বললাম। শীতে শীতে বড়দের প্রচুর সমস্যা হয় স্যার। অবশ্যই এটা নিয়ে ডিসকাশনের জন্য খুব তাড়াতাড়ি আমরা খুব তাড়াতাড়ি আর একটা এপিসোড চাই আমরা, যেখানে বড়দের জন্য ডিসকাশন করা যায় এবং বড়দের অনেক রোগের সমস্যার সমাধান করতে হবে। ওকে ওকে স্যার, আজকের জন্য থ্যাংক ইউ স্যার।